এক্সাম হলে যাওয়া যাবে না, তাহলে কিন্তু তা কখনো তুমি সেটাকে সার্থক করতে পারবে না যেটার জন্য তুমি এক্সাম হলে যাচ্ছ। খুব ভালো করে বোঝার চেষ্টা করো। স্যার অলরেডি জয়েন করে গেছেন, 8টা বেজে গেছে। তো খুব ভালো করে বোঝার চেষ্টা করো কি রয়েছে। একটু ধৈর্য ধরে শোনো কথাগুলো। তুমি 1.5 ঘন্টা ক্লাসের পর একটা এই ইংলিশের উপর অন্তত একটা অন্যরকম কনফিডেন্স পাবে, এটুকু আমি বলতে পারি। আমি তোমার থেকে ফিডব্যাক নেবো অবশ্যই। তো ক্লাসটাকে মন দিয়ে শোনো, স্যারকে কোঅপারেট করো। তোমার দিক থেকে মাইক বন্ধ থাকছে। আমি আবারও 9:30টার সময় আসবো, আর 9:30টার সময় তোমাদের একটা আবারও সিক্রেট কোড শেয়ার করবো, যেমনটা প্রতিদিন শেয়ার করা হয়। একই রকম ভাবে যারা বিগত দিনের রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস পাওনি, তাদের জন্য আমি একটা অল্টারনেটিভ সলিউশন জানিয়ে দেবো যে কিভাবে সম্ভব সেটা। ঠিক আছে, আপাতত স্যারকে কোঅপারেট করো, স্যারকে ভালো করে শোনো স্যারের কথাগুলো, স্যার কি বলতে চাইছেন। কারণ ইংলিশে ভয় নেই, আবারও বলছি, এমন কিন্তু কেউ নেই। আমাদের সকলেরই কিন্তু ইংলিশের প্রতি দুর্বলতা আছে। তো সেই জায়গা থেকে সাবজেক্টটাকে খুব ভালো করে বুঝতে হবে, শুনতে হবে। তাহলে তুমি একটু একটু হলেও, আমি বলছি না যে আজকের ক্লাসে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু একটা কনফিডেন্স পাবে, এই বিশ্বাস তোমার মধ্যে আসবে যে তুমিও পারো। দেখো এইটুকু হচ্ছে কিনা। ঠিক আছে, গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। আপনি দেখুন এবার স্টার্ট করতে পারবেন। আমি আবারও 8:30টার সময় ব্যাক করব। আর তোমাদের মাইকটা বন্ধ থাকছে, স্যারকে কোঅপারেট করো, যে কোনো সমস্যায় স্যারকে মেসেজ করে জানিও। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, গুড ইভিনিং সবাইকে। দেখো, আজকে আমরা যে ক্লাসটা করতে যাচ্ছি, হ্যাঁ গুড ইভিনিং, হ্যাঁ গুড ইভিনিং সবাইকে। আচ্ছা, ভালো করে একটু ক্লাসটা মন দিয়ে শুনবে। আজকে আমরা কলকাতা পুলিশের কনস্টেবল এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল থেকে শুরু করে, ঠিক আছে, পুলিশের যে পরীক্ষাগুলো আসতে চলেছে, এই পরীক্ষাগুলোকে টার্গেট রেখে আমরা আজকের ক্লাসটা ডিসকাস করব। দেখো, বুঝতে হবে প্রথমে, যে কোনো পরীক্ষায় বসতে গেলে তার আগে তার সিলেবাসটা খুব ভালো করে জানতে হয়, এবং এক্সামিনার কোন পার্সপেক্টিভ থেকে প্রশ্ন করতে চাইছে, এক্সামিনার কোন কোন জায়গাগুলোকে টার্গেট করছে, এগুলোকে বুঝতে হলে আমাদেরকে সিলেবাসটা ভালো করে বুঝতে হবে, এবং তার সাথে আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন খুব ভালোভাবে অ্যানালিসিস করতে হবে। ওকে, আচ্ছা, এখন অনেকে কমেন্ট SMS করছো, আমি হয়তো এই মুহূর্তে বলতে পারবো না, তোমরা একটু ওয়েট করে যাও, ঠিক আছে? 9:30টার পরে তোমাদের সাথে আবার অবশ্যই কথা হবে। তো 9:30 অব্দি একটু ওয়েট করো, এবং আমি যে কথাগুলো বলছি একটু মন দিয়ে শোনো সবাই। আজকে যে ক্লাসটা, আজকে প্রথমত ডেমো ক্লাস। এই ডেমো ক্লাসটার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, আমি আবারও রিপিট করছি, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তার সিলেবাসটা খুব ভালো করে জানা দরকার। কতটুকু পড়তে হবে, কতটুকু ছাড়তে হবে, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। তোমাদের কাছে একটা বই দেওয়া হলো, তোমরা প্রথম থেকে শেষ অবধি সব পড়ে গেলে, এই পদ্ধতিটা কিন্তু স্মার্ট অ্যাপ্রোচ নয়। কম্পিটিটিভ পরীক্ষা ক্র্যাক করতে হলে স্মার্ট অ্যাপ্রোচ হচ্ছে কিভাবে আমরা খুব কম সময়ে বেশি আউটপুট পাবো। ঠিক আছে? আচ্ছা, আমাকে দেখাটা ইম্পর্টেন্ট নয়, কথাগুলো ভালো করে শোনো। স্মার্ট অ্যাপ্রোচটা খুব দরকার, অর্থাৎ খুব কম সময়ে কিভাবে আমরা আউটপুট পাবো। তো আজকে আমরা সেই ব্যাপারটা পুরোপুরি ডিসকাস করব। কোথা থেকে কতগুলো, প্রিভিয়াস ইয়ারে কোন কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন এসছে, এবং সিলেবাসটা কি রয়েছে, এবং কোন কোন বিষয়গুলো পড়তে হবে, এবং আগামী দিনে যে সমস্ত আমরা এখন ক্লাস করব তখন আমরা কোন কোন জিনিসগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়বো, এই রূপরেখাটা আজকে তৈরি হয়ে যাবে। এই জন্য সবাইকে বলছি একটু মনোযোগ সহকারে শুনবে, কারণ আজকের এই ক্লাসটার পরে কিন্তু আমরা এই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করব না। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করবো, আসছি। আজকে আমরা কিন্তু এই সমস্ত সব খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। একটু মনোযোগ সহকারে সবাই শোনো, রিকোয়েস্ট করছি সবাইকে। আশা করি তোমাদের ডাউট, সমস্ত সবকিছু ডাউট যা থাকবে সবই ক্লিয়ার হয়ে যাবে, এবং তোমাদের তারপরেও যদি কোনো ডাউট থাকে, অবশ্যই আমি ক্লাসের পরে তোমাদেরকে সেই ডাউটগুলো নিয়ে ডিল করব। একটু মনোযোগ সহকারে শোনো। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার করে দিয়েছি, আশা করি সবার কাছে স্ক্রিনটা ভিজিবল হচ্ছে। একদম। এবার একটু মনোযোগ সহকারে ভালো করে শোনো, এবং দেখো যে সিলেবাসটা কি রয়েছে। প্রথমত আমি দেখো, এখানে দেখতে পাচ্ছ
যে কলকাতা পুলিশ কনস্টেবল এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল। প্রথমে আমি কলকাতা পুলিশ কনস্টেবলের এই জায়গাটা নিয়ে ডিসকাস করছি, তারপরে আস্তে আস্তে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল ডিসকাস করব, এবং সর্বোপরি আমরা আমাদের বিষয় অর্থাৎ এই যে ইংরেজি সাবজেক্টের কত গুরুত্ব রয়েছে এই পরীক্ষাতে, ওভারঅল এই পরীক্ষাতে, এটা কিন্তু তোমরা বুঝতে পারবে। কারণ কি, প্রিলিমিনারির সাথে কিন্তু ডব্লিউপি হয়তো এখন নতুন প্যাটার্ন এসছে, যেহেতু একটাই পরীক্ষা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কলকাতা পুলিশে কিন্তু আগের প্যাটার্নই ফলো করছে। সুতরাং ইংরাজির গুরুত্ব কিন্তু সবসময় অপরিহার্য। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল পুলিশের আমি তোমাদের এই এলিজিবিলিটি বা এগুলো নিয়ে ডিসকাস করছি না। আমি তোমরা এটুকু আশা করি জানো সবাই। দেখো, দুটো স্টেজে পরীক্ষা হয়ে থাকে, তোমরা তো জানো সবাই। প্রিলিমিনারি এবং মানে কলকাতা পুলিশের ক্ষেত্রে প্রিলিমিনারি এবং মেন্স দুটোই বুঝতে পারছো। এই যে, তো মেথড অফ রিক্রুটমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে কি আছে, প্রিলিমিনারি টেস্ট রয়েছে একটা, প্রিলিমিনারি। এখানে কিন্তু আমরা দেখতে পাবো যে প্রিলিমিনারিতে কিন্তু আমাদের ইংরাজি নেই। ওকে, এই তিনটে সাবজেক্ট এখানে রয়েছে, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। এবার যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখান থেকে প্রিলিমিনারি পাস করার পরে কেন স্টুডেন্টসরা মেন্সে গিয়ে কোয়ালিফাই করতে পারছে না, তার একটা বড় রিজন হচ্ছে ইংরাজি। কারণ ইংরাজিতে সকলের ভয় থাকে, ইংরাজিটাকে ভালো করে পড়া হয় না। কারণ কি, ঠিকঠাক মতো সবাই গাইডেন্স পায় না, এবং চিরাচরিত একটা সেই বদ্ধমূল ধারণা রয়েছে যে আমরা ইংরাজি পারি না। তোমাদেরকে এটা মনে রাখতে হবে যে যে কোনো পরীক্ষা কোয়ালিফাই করতে হলে তোমাদের কিন্তু ইংরাজিকে, যে কোনো সাবজেক্ট, যেগুলো সাবজেক্ট আমার ওয়েবসাইটে রয়েছে, যে সমস্ত সাবজেক্ট আমাদের পরীক্ষায় দেওয়া হবে, সবগুলোকে গুরুত্ব সহকারে পড়তে হবে, পারি না বললে হবে না। এবার কি, যেহেতু ইংরাজি দীর্ঘদিন ধরে পড়া হয় না, তার জন্য একটা অনীহা জন্মে যায় এবং ইংরাজিটাকে একটা ভীতি তৈরি হয়ে থাকে। আমি আশা করছি এই ক্লাসের পরে তোমাদের সেই ভীতিটা দূর হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি ফাইনাল রিটেন এক্সামিনেশন, অর্থাৎ আমাদের মোটামুটি প্রিলিমিনারি পরে পিইটি পিএমটি এগুলো হয়ে গেল, তারপরে আমরা চলে আসছি ফাইনাল রিটেন এক্সামিনেশন। এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু 85 মার্কস রয়েছে, নেগেটিভ কিন্তু 140 রয়েছে। ওকে, কম্পিটিশনটা এখানে হয়ে যায়, যেহেতু প্রথম পার্টে প্রিলিমিনারি পরীক্ষাতে 100 রয়েছে, সেখানে কিন্তু মার্কসটা খুব সহজেই তোলা যায়। যেহেতু এইখানটাতে 85 মার্কস চলে এসছে, এবং যেহেতু সাবজেক্টের পরিমাণটাও কিন্তু কমে আসছে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস এর কোয়েশ্চেন কিন্তু চলে আসছে 25। আচ্ছা, তার সাথে তোমরা যদি দেখো, এবার আমরা আসি ইংরাজির ক্ষেত্রে। দেখো, ইংরাজি তোমরা দেখতে পাচ্ছ যে ইংরাজি কিন্তু এখানে 10 নম্বর ইয়ে রয়েছে। এই 10টা নম্বর দেখতে মনে হচ্ছে এরকম, কিন্তু মেন্সের ক্ষেত্রে তুমি দেখো, রিজনিং, ম্যাথস এবং তার সাথে যখন তুমি জিএস পড়ছো, এই তিনটেতে যদি তুমি 70 আউট অফ 75 একটা একটা রেসপেক্টেবল মার্কস না রাখতে পারো, এবং তার সাথে ইংরাজি হয়তো নাম্বারটা দেখতে পাচ্ছ তোমরা 10 নম্বর, এইখানটাতে যদি একটু এফোর্ট দেওয়া যায়, অর্থাৎ একটু যদি ওয়াইসলি পড়া যায়, তাহলে কিন্তু এখান থেকে আমরা অনায়াসে কিন্তু 7 থেকে 8 মার্কস মিনিমাম নিয়ে আসতে পারবো। মিনিমাম বললাম, হয়তো সবাই বললে চমকে উঠছো, কিন্তু এটা স্বাভাবিক। অর্থাৎ এই নাম্বারটা কিন্তু অ্যাচিভ করা যায়, কারণ এই জায়গাটায় কিন্তু তোমাদের বেশিরভাগ ক্ষেত্রেই একটু মুখস্থর ওপরে গুরুত্ব রয়েছে, অর্থাৎ ভোকাবুলারি পার্টটাতে গুরুত্ব রয়েছে। কিছু জায়গায় তোমাদের গ্রামাটিক্যাল পার্টও থাকবে, সেগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ এখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে মেন্সে কিন্তু 10 মার্কস হোল্ড করছে। ওকে, আচ্ছা, একই রকম ভাবে আমি যদি এবার ডব্লিউবি কনস্টেবলে দেখি, এখানে দেখতে পাবো যে এবার যেহেতু একটা পরিবর্তন নিয়ে এসছে, এতদিন পর্যন্ত কিন্তু প্রিলিমিনারি 100 মার্কসে হতো, এবার থেকে আমরা জানি একটা রেভলিউশন ঘটে গেছে, যে এবার থেকে কিন্তু একটাই পরীক্ষা হতে চলেছে। তোমরা জানো যে এখানে একটা রিটেন এক্সামিনেশন হবে। ওকে, তো এখানে দেখতেই পাচ্ছ, এই রিটেন এক্সামিনেশনে এখানে দেখতে পাচ্ছ যে ইংরাজিকে কিন্তু 10 মার্কসে বেঁধে ফেলা হয়েছে, এবং এই পরীক্ষাটাতে বুঝতেই পারছো, যখন একটা মাত্র পরীক্ষা হচ্ছে, তখন কম্পিটিশনটা কতটা বেশি, এবং তার সাথে নাম্বারটা কিন্তু অ্যাচিভ করার যে ব্যাপারটা, অর্থাৎ এখানে কিন্তু প্রিলিমিনারিতে আগে কিন্তু
30 বা 40 পেলে কিন্তু আমরা কোয়ালিফাই করতে পারতাম। কিন্তু যেহেতু এখানে একটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে যখনই প্রিলিমিনারি যখন থাকে, এই প্রিলিমিনারি যখন পরীক্ষাটা হয় তখন কিন্তু আমাদের নাম্বারটা একটু কম পেলেও কিন্তু আমাদের সেফগার্ড থাকে। কারণ আমাদের এরপরে কিন্তু পিইটি পিএমটি রয়েছে, তার জন্য মেন্সও রয়েছে। কিন্তু মনে রাখতে হবে এখানে কিন্তু তোমার কোনো সেফগার্ড থাকছে না, কারণ এখানে কিন্তু একটাই মাত্র পরীক্ষা হচ্ছে। তাহলে কম্পিটিশনটা বুঝতেই পারছো যে এই যে 85 এর মধ্যে আমাদের কিন্তু 30 বা 40-এ কিন্তু নাম্বারটা বেঁধে ফেললে হবে না। এখন থেকে কিন্তু তোমাদেরকে নাম্বারটা যত বেশি করা যায় তত তুলে রাখতে হবে, কারণ কম্পিটিশন বাড়ছে। এই কারণেই বলছি, কারণ যেহেতু এখানটাতে প্রিলিমিনারি স্টেজটা নেই। যখন প্রিলিমিনারি স্টেজ যে কোনো পরীক্ষায় থাকলে সেখানে নাম্বারটা কিন্তু প্রিলিতে কম ওঠে, কারণ অনেক ছেলেকে কিন্তু মেন্সে ডাকা হয়। যেহেতু এখানে একটাই পরীক্ষা, তার জন্য কিন্তু হিউজ নাম্বার তোমাদের এখানে তুলে রাখতে হবে। এই জন্য ইংরাজি কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা জায়গা রয়েছে, এটা এটা কিন্তু ভুললে হবে না। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ, এবং এক সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে কি কম্পিটিটিভ পরীক্ষায় উইথিন 1 আওয়ার তোমাকে 1 ঘন্টার মধ্যে করতে হবে। 1 ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু এটা করতে হবে। দ্য ডিউরেশন, এই দেখো, ডিউরেশন অফ দ্য রিটেন এক্সামিনেশন উইল বি অফ 1 আওয়ার। এই যে 1 ঘন্টার মধ্যে অর্থাৎ 60 মিনিটে, ঠিক আছে, তোমাদের 85টা কোয়েশ্চেন করতে হবে। এইটাই কিন্তু আমাদের চ্যালেঞ্জিং হয়ে যায়, কারণ সময় যদি অনন্ত থাকতো তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে বসে, হ্যাঁ, সবকিছু প্রশ্ন করে আসতে পারতাম। কিন্তু এখন যেহেতু আমাদের সময়টা কম, তাই জন্য খুব কম সময়ে কিভাবে আমরা বেশিরভাগ কোয়েশ্চেন গুলো করে আসবো তার কিন্তু কৌশল তোমাদেরকে শিখতে হবে। ওকে, বুঝতেই পারছো এই ব্যাপারটা। তো এখানটাতে ইংরাজির যে গুরুত্বটা, এটা বলছি কেন, বারবার করে ফোকাস করছি কেন, কারণ এই যে আউট অফ 75 কিন্তু তোমরা যতই নাম্বার তুলে রাখো না কেন, হ্যাঁ, একটা সার্টেন নাম্বারে গিয়ে কিন্তু বেঁধে ফেলতে হবে। কারণ তোমাদের যদি এইখানটাতে একটা ভালো আউটপুট দেওয়া যায়, অর্থাৎ আমরা যদি এখানটাতে একই রকম ভাবে আবার 7 to 8 মার্কস আমরা অ্যাচিভ করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেকটাই অন্যদের থেকে কিন্তু এগিয়ে থাকবো। আমাদের যখন আমাদের পিটি হবে, অর্থাৎ পার্সোনালিটি টেস্ট হবে বা কিছু, এইগুলো যখন ফিজিক্যাল পিটি পিএমটি হওয়ার পরে যখন আমাদের ইন্টারভিউ, এই যে তোমাদের ইন্টারভিউ বলা হয়, এই ইন্টারভিউতে যে নাম্বারটা রয়েছে অর্থাৎ 15 মার্কস, এটা কিন্তু অনেকটা কি বলবো যে অ্যাচিভ করাটা সবার ক্ষেত্রে কিন্তু একটু মুশকিল হয়ে যায়, কারণ অনেক কিছু নির্ভর করে ইন্টারভিউর ক্ষেত্রে। ইন্টারভিউতে অনেকেই ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু নাম্বারটা তুলতে পারে না। আমাদের মনে রাখতে হবে যত বেশি আমরা এই আগের পরীক্ষাটায় তুলে রাখতে পারবো, নাম্বারটা তুলে রাখতে পারবো, তত বেশি কিন্তু আমরা এই রিটেন এক্সামিনেশন যত তুলে রাখতে পারবো তত বেশি কিন্তু আমরা সিলেকশনের কয়েক ধাপ এগিয়ে থাকবো সিলেকশনে। ওকে, তখন আমাদের কিন্তু এই ইন্টারভিউ নিয়ে খুব একটা চাপ নিতে হবে না। বোঝা গেল? তা ইংরাজি এখানটাতে খুব কম সময় দিয়ে কিন্তু আমাদের আউটপুটটা অনেক বেশি পাওয়া যাবে। এই জন্যই বারবার করে বলছি, ইংরেজিতে কিন্তু এই যে নাম্বার 10 নম্বরের মধ্যে 7 থেকে 8 নম্বর ইজিলি অ্যাচিভেবল। এটা আমি বলছি না খুব কঠিন ব্যাপার, এটা খুব কম সময় দিয়ে কিন্তু বেশি আউটপুট থেকে পাওয়া যায়। ঠিক আছে, এবার আমি চলে যাব কিভাবে তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে ট্রেন্ডটা কি রয়েছে, যে পরীক্ষাগুলো হচ্ছে তার প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ডটা কি আছে, যে কি ধরনের প্রশ্নপত্র আগে এসছে বা কি ধরনের প্রশ্নপত্র ডব্লিউপি বোর্ড করে থাকে, সেই জিনিসগুলো আমি কিন্তু এখানে ডিসকাস করব। প্রথমত তোমরা দেখে নাও ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা পুলিশের কোন কোন টপিক গুলো, হ্যাঁ, ওরা প্রতি বছর ওখান থেকেই প্রশ্ন করে। তারপরে আমি কতগুলো প্রশ্ন কোথা থেকে এসছে সেই ব্যাপারটাও তোমাদের কিন্তু বুঝিয়ে দেবো, যে এই টপিক থেকে এতগুলো প্রশ্ন আমাদের পরীক্ষাতে কিন্তু এসছে। ঠিক আছে, তো এবার দেখো, আমি ওভারঅল ইংরেজি যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ওভারঅল কি রয়েছে, ওভারঅল দেখো ইংলিশ সিলেবাস ইন আ নাটশেল আমি এখানে বলে দিয়েছি। দেখো 1 নম্বর কি রয়েছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তোমরা যখন ক্লাস 10 অব্দি পড়াশোনা করেছো, অর্থাৎ মাধ্যমিক লেভেল অব্দি পড়াশোনা করেছো, সবাই বাংলাতে এই টপিকটা হয়তো পড়েছো। যেমন হচ্ছে আমরা এক কথায় প্রকাশ করি, অর্থাৎ এটা হচ্ছে কি এক কথায় প্রকাশ। এই টপিকটার সাথে তোমরা অল্প বিস্তর সবাই পরিচিত রয়েছো, এক কথায় প্রকাশ। কিন্তু ইংরাজির ক্ষেত্রে খুব একটা এর সাথে সাক্ষাৎ হয়নি তোমাদের ইংরাজিতে। তো এই এক কথায় প্রকাশ বাংলায় যেমন তোমরা পড়েছিলে, ঠিক একই রকম ভাবে আমরা ইংরেজিতে পড়বো।
হ্যাঁ, এখানে বিভিন্ন রকম তোমাদের প্রশ্ন করা হবে যে একজন ব্যক্তি যিনি বেশি খরচ করেন তাকে কি বলা হয়, একজন ব্যক্তি যিনি ধর্মে বিশ্বাস করেন না তাকে কি বলা হয়, একজন ব্যক্তি যার দুহাতি, একজন ব্যক্তি দুহাতি সমান চলে তাকে কি বলা হয়। অর্থাৎ তোমাকে একটা কথায় সেটা প্রকাশ করতে হবে, একটা পুরো বড় সেন্টেন্স দেওয়া হবে, সেই সেন্টেন্সটা দিয়ে বলবে যে এটার ওভারঅল মানে কি বলেছে এবং এটাকে এক কথায় আমরা কিভাবে প্রকাশ করব, এটাই আমাদের কিন্তু মনে রাখতে হবে। দ্যাট ইজ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওকে, আমরা এটা দেখবো, আমরা প্রশ্নও দেখবো এগুলো প্রিভিয়াস ইয়ারে কি ধরনের প্রশ্ন এসছে বা এই ধরনের কি কি টপিক নিয়ে প্রশ্ন হতে পারে সেগুলো সবই আমরা আলোচনা করব। তার আগে আমরা কিন্তু এই ব্যাপারটা একটু দেখে নেব। নাম্বার 2 দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে সিনোনিম, অর্থাৎ সিনোনিমকে যদি আমি ভাগি তাহলে কি, সিন, অর্থাৎ সিন মানে হচ্ছে সেম, ঠিক আছে, এবং এই যে নিম মানে হচ্ছে নাম, অর্থাৎ এদের যে ভাঙলেই, শব্দটাকে ভাঙলেই বোঝা যাচ্ছে সেম নেম। অর্থাৎ তোমাদের সিনোনিম বলতে কি, সমার্থক শব্দ, সমার্থক শব্দ, বুঝতেই পারছো সমার্থক বলতে কি বোঝায়, একই অর্থ বোঝাবে। অর্থাৎ একটা একটা ওয়ার্ড দিয়ে দেওয়া হবে, তার একই মানে কি কি রয়েছে, তার সেই মানেটা কি কি ভাবে হতে পারে, কোনো বাক্যে ব্যবহৃত হতে পারে, সেটা আমাদের দেখতে হবে। এটাকে বলা হয় সিনোনিম। এরপরে যে টপিকটা আমরা যাব সেই টপিকটা হচ্ছে অ্যান্টোনিম। অর্থাৎ এই যে অ্যান্টো, ঠিক আছে, অ্যান্ড এটার মানে হচ্ছে বিপরীত, ঠিক আছে, অর্থাৎ অপোজিট। আর নিম মানে তো অলরেডি আমি বলে দিলাম, নিম মানে হচ্ছে নেম, অর্থাৎ অপোজিট নেম, মানে যাকে বলা হয় বিপরীত শব্দ, বিপরীত শব্দ। এগুলো তোমাদেরকে আমি সবই ক্লাসে করাবো। তার সাথে দেখতে পাচ্ছ এরপরে কি রয়েছে, সেন্টেন্স কমপ্লিশন, অর্থাৎ সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে। একটা বাক্যকে কিভাবে তুমি কমপ্লিট করতে পারবে, মানে ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর মতো। বলো একটা বাক্য দিয়ে দেওয়া হলো, সেই বাক্যটা তোমাদেরকে কিভাবে ফিল আপ করতে হবে, ঠিক আছে, মানে এটা অনেকটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস বলতে পারো, যে আমরা কিভাবে ফিল ইন দা ব্ল্যাঙ্কস করি। অর্থাৎ এই যে বাক্যগুলোকে যদি খন্ড খন্ড কিছু সেন্টেন্স দেওয়া হবে যার মাঝে কিছু ড্যাশ ড্যাশ করে থাকবে, এরকম ড্যাশ ড্যাশ করে, তো তখন সেগুলোকে আমরা কিভাবে খুব সুন্দর করে সলভ করতে পারবো, এটাকে সেন্টেন্স কমপ্লিশন বলা হয়। ওকে, তো এই টপিকটা কিন্তু ডব্লিউএপি এবং কেপি কনস্টেবল বা এই যে বোর্ড, এই পুলিশের পরীক্ষাগুলোতে এই টপিকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে টপিকটা কিন্তু গ্রামারের ওপরে কিন্তু দাঁড়িয়ে থাকে। অর্থাৎ যার যত গ্রামারটা স্ট্রং হবে, যার যত ভোকাবুলারি স্ট্রং হবে, তত কিন্তু এইখানটাতে আমরা করতে পারবো আনসারটা, কারণ এখান থেকেই 4 থেকে 5টাও প্রশ্ন থাকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে টপিকটা দেখতে পাচ্ছ দেখো, প্রেপোজিশন এবং আর্টিকেল। এই প্রেপোজিশন আর আর্টিকেল দিয়ে, হ্যাঁ, এখানে কি ধরনের প্রশ্ন করা হয়ে থাকে ভালো করে বুঝবে। প্রেপোজিশন মানে ওই যে শুধুমাত্র অন বা আপন এরকম ধরনের নয়, এখানে প্রেপোজিশনটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, কোনো একটা শব্দের পরে, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কি কি হতে পারে, অর্থাৎ যে এখানে কিন্তু ভুল করে, ছেলেরা পরে হচ্ছে শুধুমাত্র প্রেপোজিশন, কিন্তু পরীক্ষক প্রশ্ন করছেন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। দেখো, পরীক্ষকের নার্ভ তোমাকে বুঝতে হবে, পরীক্ষক কোন দিক দিয়ে প্রশ্ন করতে চাইছেন এটা তোমাদেরকে সবাইকে আগে বুঝতে হবে, যে পরীক্ষক কোন কোন জায়গা থেকে প্রশ্ন করতে চাইছেন, ঠিক আছে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ শুধুমাত্র একটা বই খুলে পড়ে ফেললাম সব সমস্ত টপিক গুলো, তাহলে কিন্তু হবে না। আমাদের স্মার্ট ওয়েতে পড়তে হবে, বারবার করে বলছি স্মার্ট ওয়েতে। কোনটা পড়তে হবে তার থেকে বেশি দরকার কোনটা মানে কোনটা ছাড়তে হবে, ঠিক আছে। এবং আমাদেরকে নেগেটিভ অ্যাভয়েড করতে হবে, কারণ সিলেকশনের জন্য কিন্তু নেগেটিভ যে ব্যাপারটা আর কি, এই নেগেটিভ মার্কসটাই কিন্তু আমাদের, যে আমরা যে নাম্বারটা অ্যাচিভ করি সেই নাম্বারটাকেও কিন্তু ওরা নষ্ট করে ফেলে, ঠিক আছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সাথে হচ্ছে আর্টিকেল, অর্থাৎ আর্টিকেল তো আমরা নর্মাল পড়েছি, সেই আর্টিকেল গুলোই এখানে করা হয়ে থাকে। ডেফিনিট আর্টিকেল মানে এ বা এন আমি বলতে পারি, ইনডেফিনিট আর্টিকেলের মধ্যে এ বা এন থেকে প্রশ্ন করা হয়ে থাকে, আর ডেফিনিটের মধ্যে হচ্ছে দা থেকে করা হয়ে থাকে। এবার জানতে হবে যে আমাদের এরা, আমি তোমাদেরকে করাবো যে এ বা এন কখন ব্যবহার করা হয়, দা কখন ব্যবহার করা হয়, কোন কোন বাক্যে কোন পরিস্থিতিতে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে। আচ্ছা, এরপরে দেখো ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, অর্থাৎ একটা বাক্যকে কি কি রকম ভাবে ট্রান্সফর্ম করতে পারি।
ঠিক আছে, এই বাক্যটা বিভিন্ন রকম ভাবে হতে পারে, কখনো রিঅ্যারেঞ্জমেন্ট হিসাবে আসতে পারে, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস এরকম আসতে পারে। অর্থাৎ তোমাকে চারটে সেন্টেন্স, তোমরা যেটা পিকিউআরএস বা এরকম ধরনের বলো, সেগুলো কিন্তু ট্রান্সফরমেশনের মধ্যে অনেক সময় আসে। ঠিক আছে, তো এইটা কিন্তু মনে রাখতে হবে যে ট্রান্সফরমেশন। আচ্ছা, অথবা আমাদের কিছু কোনো বাক্যে কিছু নাউন ফর্ম দিয়ে দেওয়া হলো, হ্যাঁ, কিছু ফর্ম দেওয়া হলো, বলা হলো যে এটাকে ভার্ব ফর্ম হিসেবে ব্যবহার করতে। হয়তো এগুলো ডিরেক্টলি পরীক্ষায় জিজ্ঞেস করা হয় না, কিন্তু একটু ঘুরিয়ে কিন্তু জিজ্ঞেস করা হয়। আমরা কিন্তু বুঝতে পারি না যে হয়তো এই টপিকটার সাথে পরিচিত নই বলে আমরা বুঝতে পারি না যে এই টপিকটা আদৌ দিয়েছিল তো, কিন্তু ট্রান্সফরমেশন থেকে কিন্তু প্রশ্ন আসে। এরপরে দেখো ভয়েস চেঞ্জ, অর্থাৎ ভয়েস চেঞ্জ থেকে তোমরা এইটা আশা করি সবাই করেছো, ক্লাস 10 অব্দি তো সবাই করে থাকবে, এবং 11-12-এও তোমরা করেছো, বা চাকরি পরীক্ষার সময় তো করবেই, যে ভয়েস চেঞ্জ মানে হচ্ছে বাচ্য পরিবর্তন। বাচ্য পরিবর্তন অর্থাৎ কখনো আমরা দেখতে পাবো যে অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভে করব, আবার কখনো প্যাসিভ থেকে অ্যাক্টিভে করতে হবে, দুরকম ভাবেই থাকে কিন্তু। ঠিক আছে, অ্যাক্টিভেও করতে হয়। আচ্ছা, কখনো আমরা কোয়াজি প্যাসিভ বলে একটা বাচ্য পরিবর্তন হয়, সেটাও আমরা শিখে নেব, তো এটা আমরা দেখবো। অর্থাৎ এই বাচ্য পরিবর্তন থেকে কিন্তু একটা প্রশ্ন থাকেই থাকে। এরপরে দেখতে পাচ্ছ যে স্পটিং এরার্স। স্পটিং এরার্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই স্পটিং এরার্সটা তোমার ওভারঅল তুমি কতটা গ্রামার শিখতে পারছো, সেই গ্রামারের উপরে কিন্তু তোমাদের কিন্তু এটা থাকে। এবার মনে রাখতে হবে, কম্পিটিটিভ এক্সামিনেশনের যে গ্রামার শেখা, সেটা কিন্তু ক্লাস 9-10 এর মতো নয়। এখানে কিন্তু তোমাদেরকে এই গ্রামাটিক্যাল রুলস গুলো খুব ভালো করে মন দিয়ে পড়তে হবে, যাতে তোমরা ওভারঅল সাবজেক্টের প্রতি একটা তোমাদের একটা কনসেপ্ট তৈরি হয়। কারণ ওভারঅল কনসেপ্ট না থাকলে অনেক সময় যদি প্রশ্ন ঘুরিয়ে দেওয়া হয়, তাহলে তোমাদের কিন্তু আনসার করতে প্রবলেম হবে। তাই জন্য স্পটিং এরার্স এর ক্ষেত্রে তোমাদের গ্রামার ভালো করে পড়তে হবে, যেগুলো আমি ক্লাসে খুব ধরে ধরে তোমাদেরকে করাবো, এবং তোমাদেরকে শিখতে হবে। যদি এটুকু তোমাদেরকে আমি বলতে পারি, যদি একটু সময় দিয়ে শেখো, এবং যদি তুমি আমি যেভাবে তোমাদেরকে শেখাবো সেভাবে তুমি যদি শেখো, অবশ্যই তোমাদের এই সমস্ত প্রবলেম আর থাকবে না। যাদের ভীতি রয়েছে তারা একদম ভয় পাবে না, সাবজেক্টটা মোটেই ভয় পাওয়ার নয়। ঠিক আছে, এখান থেকে ভালো নম্বর অ্যাচিভ করা যায় যদি একটু কেয়ারফুল থাকা যায়। ঠিক আছে, স্পটিং এরার্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এখনকার কিন্তু বুঝতে হবে যে এখনকার যে পরীক্ষার প্রশ্নপত্র আসছে, সেখানে কিন্তু শুধুমাত্র ওই কয়েকটা গতে বাঁধা, হ্যাঁ, 100টা এরার কারেকশন করে চলে গেলাম, কমন পেয়ে গেলাম, এই কমনের দিন কিন্তু শেষ হয়ে গেছে। কমন কিন্তু তোমাদের হবে না। তোমাদের তার জন্য প্রতিটা টপিক ভালো করে তোমাদেরকে করাবো, যেগুলো তোমরা ক্লাসে খুব মনোযোগ সহকারে শুনলে অবশ্যই তোমরা কিন্তু সেগুলো করতে পারবে। এটুকু তোমাদেরকে বলতে পারি, অবশ্যই শিখতে পারবে। হুম। আচ্ছা, এরপরে দেখো ক্লোজ টেস্ট। আচ্ছা, ক্লোজ টেস্ট টপিকটা আমি দিয়ে রেখেছি কেন, কারণ ক্লোজ টেস্টটা এখানে এই পরীক্ষাতে ডিরেক্টলি জিজ্ঞেস করা হয় না, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসাবে আসে। তো আমি ক্লোজ টেস্টটা তাও দিয়ে রেখেছি তোমাদেরকে, যদি প্রশ্ন একটু ওলট পালট করে, তাহলে যাতে তোমরা পারো, সেটার জন্য আমি ক্লোজ টেস্টটাও তোমাদেরকে রেখেছি, তোমাদেরকে দেখাবো, ক্লোজ টেস্টটাও তোমাদেরকে করিয়ে দেবো। ঠিক আছে, ক্লোজ টেস্টটা কেমন হয়, যে ওই যে ফিল ইন দা ব্ল্যাঙ্কস, যেমন একটা বাক্য থাকে সেখানে একটা মাত্র ড্যাশ পূরণ থাকে, ক্লোজ টেস্টের ক্ষেত্রে কয়েকটা সেন্টেন্স দেওয়া থাকে পরপর, 3 থেকে 4টে বা 5টা, সেই বাক্যগুলোর মাঝে 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 একটা একটা করে এরকম ড্যাশ দেওয়া থাকবে। ঠিক আছে, বাক্যগুলোর মাঝে এরকম ড্যাশ দেওয়া থাকবে, এটাকে বলা হয় ক্লোজ টেস্ট। আর তার নিচে 4টে করে অপশন থাকবে, এই অপশন দেখে আমাদের চিনতে হবে যে ওই বাক্যের ওই জায়গাটায় কোন অপশনটা কিন্তু কারেক্ট হতে চলেছে। ওকে, এরপরে দেখো সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। এই সেন্টেন্স ইমপ্রুভমেন্ট এই যে জায়গাটা, এবং এটার সাথে এরার কারেকশন যে জায়গাটা রয়েছে, এই দুটো কিন্তু সিনোনিমাস, অর্থাৎ এই দুটো জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছে পুরো গ্রামারের উপরে। অর্থাৎ আমাদের ইংরেজি ব্যাকরণ যত ভালোভাবে আমরা শিখতে পারবো, তত ভালোভাবে এখানে কিন্তু আমরা আউটপুট দিতে পারবো। অর্থাৎ ইমপ্রুভমেন্টটাও কিন্তু গ্রামাটিক্যাল নলেজের উপর রয়েছে, এর জন্য কিন্তু গ্রামারটা খুব ভালো করে তোমাদেরকে শিখতে হবে। ওকে। আচ্ছা, এরপরে দেখো তোমরা রয়েছে প্যারাজাম্বল। প্যারাজাম্বল বা তোমরা এটা বলতে পারো যে পিকিউআরএস, তোমরা যেটা বেশি পরিচিত এর সাথে, এটা পিকিউআরএস, অর্থাৎ এটাকে বলতে পারো রিঅ্যারেঞ্জমেন্ট। রিঅ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। এবার দেখো, আমি তোমাকে এখানে ওভারঅল দিয়ে রেখেছি যে কোন কোন ওভারঅল গুলো আমাদেরকে পড়ে যেতে হবে, কিন্তু এরপরে তোমাদেরকে দেখাবো কোন কোন টপিক গুলো আমরা খুব সহজে এগুলোকে এলিমিনেট করতে পারবো, যে কোন কোন টপিক গুলোর উপর বেশি জোর দেবো,
সেটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। এখানে তোমাদের আমি ওভারঅল দিয়ে রেখেছি যে আমাদের ওভারঅল কোনগুলো করতে হবে, কারণ একটা পরীক্ষাতে কোয়ালিফাই করলে শুধুমাত্র যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে শুধুমাত্র সেগুলোই করে গেলে হবে না, কারণ যারা একটু ভালো পরীক্ষার্থী হয় তারা কিন্তু ওভারঅল প্রিপারেশনটা নিয়ে যায়। তো তোমাদের কিন্তু ওভারঅল প্রিপারেশনটার জন্য আমি কিন্তু এই টপিকগুলো রেখেছি। ঠিক আছে, এই টপিকগুলো যদি তোমরা করে যাও নিঃসন্দেহে তোমরা আউট অফ 10 আমি বলতে পারি যদি একটু ভালো করে করো তাহলে তোমরা 9 অব্দি 8 থেকে 9 মার্কস কিন্তু অ্যাচিভ করতে পারবে, অনেকে 10ই অ্যাচিভ করে নিতে পারবে। ওকে, এবার দেখো প্যারাজাম্বল এটা করাবো। আচ্ছা, এরপরে দেখো ইডিয়ামস এন্ড ফ্রেজেস। দেখো ইডিয়ামস বলতে কি বোঝায়? ইডিয়ামস মানে তোমরা যেটা ছোটবেলা পড়েছো বাগধারা, ঠিক আছে, বাগধারা পড়েছো, সেই সেই বাগধারা, ঠিক আছে, অর্থাৎ সরি বাগধারা যে ব্যাপারটা আর কি, ঠিক আছে। তো এই জায়গাটা আমরা কিন্তু দেখে নেবো, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, ঠিক আছে, ইডিয়মস থেকে। তো এই বাগধারা যেমন কি হবে আমরা করব যখন আমরা এরকম এমন এমন পাবো যে অ্যাট ওয়ান্স উইথ সেন্ড, এটার মানে কি বোঝাচ্ছে? অ্যাট ওয়ান্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, থাকবেই থাকবে পরীক্ষাতে, ঠিক আছে। এরপরে যে গুরুত্বপূর্ণ টপিক দ্যাট ইজ স্পেলিং টেস্ট। অর্থাৎ স্পেলিং টেস্ট মানে কি তোমাদের বলা হবে যে কোনটা কারেক্টলি স্পেলড, অর্থাৎ যেটা কোনটা যথাযথ রয়েছে, কোন বানানটা ভুল নেই সেটা, অথবা কোন বানানটা ভুল আছে সেটা বের করতে হবে। অর্থাৎ কারেক্টলি স্পেলড ওয়ার্ড এবং ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, এই টপিকটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এরপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আমি রেখেছি, যেহেতু এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা কেন রেখেছি, কারণ এখানটাতে আমি যেহেতু ক্লোজ টেস্টের মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা রাখতে চাইনি, একটু আলাদা টপিক রাখবো বলে সেই জন্য আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রেখেছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টপিকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এখান থেকে কিন্তু 4 থেকে 5টা প্রশ্ন হয়, আমি আগেও বলেছি। ওকে, আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে তোমরা বুঝতেই পারছো একটা বাক্য দেওয়া হবে, তার মাঝখানে ড্যাশ পূরণ থাকবে। এরপরে দেখো ন্যারেশন। ন্যারেশনটা কি রয়েছে? ন্যারেশনটা অর্থাৎ এই যে উক্তি পরিবর্তন, ওটা বাচ্য পরিবর্তন বললাম, এটা হচ্ছে উক্তি পরিবর্তন। অর্থাৎ আমাদেরকে বলবে যে একটা বাক্যকে ডিরেক্ট স্পিচ অর্থাৎ প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে করতে হবে। আবার কখনো বলবে যে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট স্পিচে করতে হবে, ইনডিরেক্ট থেকে ডিরেক্ট স্পিচে করতে হবে। এই যে বিভিন্ন রকম ট্রান্সফরমেশন, এইটাকেই বলা হয় হচ্ছে উক্তি পরিবর্তন, অর্থাৎ প্রত্যক্ষ উক্তি কিংবা পরোক্ষ উক্তি। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। কখনো প্রত্যক্ষ ভাবে বলা হচ্ছে, অর্থাৎ বক্তা যখন প্রত্যক্ষ ভাবে কোনো কিছু বলছে তখন প্রত্যক্ষ উক্তি, যখন আবার পরোক্ষ ভাবে কিছু বলছে সেটা পরোক্ষ উক্তি, অর্থাৎ তার কথাটা কিন্তু অন্য একজন বলছে, এটা পরোক্ষ উক্তি। অর্থাৎ এই যে ডিরেক্ট এবং ইনডিরেক্ট, অথবা ইনডিরেক্ট থেকেও ডিরেক্টে দুটো ভাবেই আসতে পারে টপিকটা। আচ্ছা, এখানে তারপরে দেখো টপিকটা তোমরা যদি একটু পেছনের দিকে চলে যাও, যখন 2018 বা 19 সাল নাগাদ ডাব্লিউবিপি তে কিন্তু একটা টপিক কিন্তু সব অ্যারাইজ করেছিল, দ্যাট ইজ প্রোভার্ব। সে বছর অনেকগুলো টপিকই কিন্তু প্রোভার্ব থেকে দিয়েছিল, অনেকগুলো প্রশ্ন। তো আমাদেরকে মনে রাখতে হবে সেই যদি সেটা যদি আমার বুমেরাং হিসাবে চলে আসে এই বছর বা এই সামনের পরীক্ষায় চলে আসতে পারে, তার জন্য আমরা কিন্তু এই প্রোভার্ব টপিকটাও কিন্তু খুব ভালো করে রাখবো, কারণ এটা কিন্তু আবার চলে আসতে পারে। এগুলো আমার দায়িত্ব, তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো, তোমরা জাস্ট মুখস্থ করবে, তোমাদের কাজ হচ্ছে এগুলো মুখস্থ করা। ওকে, এই 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 যে টপিক গুলো বারবার করে বলছি, এইগুলো কি হলো আমাদের সিলেবাসটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেল। দেখো পুরো ইংরেজি সিলেবাসটা আমরা 16টা টপিকের মধ্যে কিন্তু কমপ্লিট করে ফেলতে পারি। ওকে, এবার এই টপিক গুলোর মধ্যে আরো বেশি বেশি ইম্পর্টেন্ট বা আরো বেশি আমরা ছোট করে কনসাইজলি আমরা করতে পারবো, সেটা তোমাদেরকে এবার দেখাচ্ছি। দেখো, এবার দেখো, আমি যদি কলকাতা পুলিশের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো, কলকাতা পুলিশের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো রয়েছে, যদি কলকাতা পুলিশের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো একটু মাইনিউটলি খুঁটিয়ে দেখি, আমরা দেখতে পাবো যে কোন কোন সেকশন থেকে কলকাতা পুলিশের প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন তোলা হয়েছে। এই যে আউট 10 নম্বর থাকে তো পরীক্ষাতে, তো এই যে 10 নম্বর মেন্সে এখানে কোন কোন টপিক গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে তোমরা একটু দেখে নাও। দেখো এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেন অ্যানালিসিস করাটা খুব দরকার, যে কোথা থেকে প্রশ্ন আসছে, কোন প্রশ্নগুলো করা হচ্ছে, এই জিনিসগুলো বুঝতে হবে। তাহলে কিন্তু আমাদের ওই যে অন্ধকারে ঢিল ছুটতে হবে না, আমরা কিন্তু ওয়াইসলি সেই জিনিসটাকে অ্যানালিসিস করতে পারবো।
দেখো এর প্রথমেই দেখতে পাচ্ছ যে গ্রামার সেকশন আমি ভাগ করেছি গ্রামার সেকশন, এবং তার সাথে আমি ভাগ করবো ভোকাবুলারি সেকশন। দেখো যদি আমি গ্রামার সেকশন কলকাতা পুলিশে দেখি, দেখতে পাবো যে নাম্বার 1 যেটা রয়েছে, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদের আগেই বললাম, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এই টার্মটা কিন্তু ঘুরে ফিরে আসছে, বারংবার এসছে। তোমরা একটু পরেই দেখতে পাবে, আমি যখন তোমাদের প্রশ্ন সলভ করাবো তখনই তোমরা দেখতে পাবে যে এই যে টপিকটা কিন্তু অনেকবার ঘুরে ফিরে এসছে। অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা 5টা প্রশ্ন দেখতে পেয়েছি প্রিভিয়াস ইয়ার। ওকে, তো এই টপিকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড গুলো হয় তার টপিক গুলো আমি তোমাদেরকে লিখে দিয়েছি। যেমন হচ্ছে টেন্স থেকে করা হয়ে থাকে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হিসেবে তোমাদের টেন্স থেকে প্রশ্ন করা হতে পারে, যে কোন টেন্সটা এখানে ব্যবহার করা হয়েছে, বা টেন্সের যে ভার্বের রূপগুলো, অর্থাৎ ভার্বের যে রূপগুলো এখান থেকে প্রশ্ন করা হবে তোমাদেরকে। এরপরে আমি তো অবশ্যই তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সলভ করাবো। তো তোমরা জাস্টিফাই করবে যে সত্যি আমি যে প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিসটা করলাম তার সাথে বাস্তবে প্রশ্নের সাথে কি সম্পর্ক রয়েছে, বা সেই ধরনের কি প্রশ্ন এসছে, সেটা তোমরা নিজেরাই জাস্টিফাই করবে। ঠিক আছে, সেই বিচারটা তোমরা করবে। এবার দেখো টেন্স থেকে প্রশ্ন এসছে, ভার্বের বিভিন্ন রূপ থেকে প্রশ্ন এসছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, আমরা জানি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, এই 3টে টেন্সের উপরেই প্রশ্ন এসছে। নাম্বার 2 ফ্রেজাল ভার্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব থেকে কিন্তু এই ড্যাশপূরণ কিন্তু ফ্রেজাল ভার্বের উপরে এসছে, অর্থাৎ এই যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ব্যবহার করতে হবে এটা কিন্তু ফ্রেজাল ভার্ব থেকে এসছে। ওকে, আরেকটা টার্ম ব্যবহার করে ডব্লিউবি বোর্ড, সেটা হচ্ছে প্রপার ভার্ব ফর্ম। এই প্রপার ভার্ব ফর্ম অর্থাৎ এই যে টার্মগুলো ওরা ব্যবহার করছে, যে এই টার্মগুলোকে খুব ভালো করে চিনতে হবে যে কোন কোন টার্মগুলো ওরা ব্যবহার করে। অর্থাৎ এই যে প্রপার ভার্ব ফর্ম ব্যবহার করে এই টার্মটা কিন্তু খুব পপুলার ওদের। আর এই যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এই শব্দটা কিন্তু বারবার ব্যবহার করে ওরা একই। এবার দেখো আরেকটা কি, আরেকটা যে টপিকটা সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এই দেখ আমি তোমাদের অলরেডি বলেছিলাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এবং আর্টিকেল এবং ফ্রেজাল ভার্ব এই যে টপিকগুলো থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ করা হয়ে থাকে, এবং তার সাথে টেন্স এবং প্রপার ফর্ম ভার্ব ফর্ম। অর্থাৎ এই যে টপিকগুলো দেখতে পাচ্ছ তোমরা কতটা কনসাইজ হয়ে গেল তোমাদের পড়ার জায়গাটা, যে এই যে টপিকগুলো কিন্তু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। তার মানে এটা নয় যে আমরা উপরের টপিকগুলো পড়বো না, অবশ্যই উপরের টপিকগুলো তোমাদেরকে সেফ সাইডের জন্য পড়ে রাখতে হবে। যদি কোয়েশ্চেনটা ঘুরিয়ে আসে তাহলেও যেন আমরা পরীক্ষায় কিন্তু আনসার করে আসতে পারি, এবং এখান এখান থেকে আমরা ভালো একটা নম্বর অ্যাচিভ করতে পারি। ঠিক আছে, কিন্তু এই অ্যানালিসিসটাও কিন্তু খুব দরকার, কোন কোন টপিকগুলোকে আমরা গুরুত্ব দেব। তোমরা অনেকেই প্রশ্ন করো যে স্যার কোন কোন টপিকগুলোকে পড়তে হবে সেটাই বুঝতে পারি না। এর কারণটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের সাথে কনসালটেশন তোমাদের নেই। প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা আগে দেখতে হবে। প্রিভিয়াস ইয়ার যত ভালো তোমার মুখদর্পণে থাকবে তত তোমাদের পড়তে সুবিধা হবে। একটা বইকে খুব খুব তাড়াতাড়ি তোমরা পড়ে ফেলতে পারবে। ঠিক আছে, একটা বইকে দেখা গেল নাউনের কিছু একটা নাউনের চ্যাপ্টার পড়ছো, কথার কথা নাউনের চ্যাপ্টার পড়ছো, এই নাউনের চ্যাপ্টার থেকে কোন কোনগুলো পড়তে হবে তোমরা বুঝতে পারো না। কেন? কারণ তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখোনি। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটা দেখতে যে নাউন থেকে কোন কোন প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এসছে, তাহলে কিন্তু তোমরা অনায়াসে কোনটা বলতে পারতে যে 1 নম্বর দাগে রুল 1টা ইম্পর্টেন্ট, নাকি 3 নম্বর দাগে রুল 3টা ইম্পর্টেন্ট। তোমরা বলতে পারতে, তোমরা অনায়াসে বলতে দেখো রুল 1টা বারংবার প্রশ্ন এসছে, তারপরে রুল 1টা ইম্পর্টেন্ট, আমাদের 2 নম্বরটা না পড়লেও চলবে, না পড়লেও চলবে, একবার দেখে রাখবো জাস্ট। কারণ 2 নম্বরটা বেশিরভাগ পরীক্ষা আসেনি, কারণ বারবার করে এসছে আমার 1 নম্বর রুলটা, তাহলে এটা আমাদের কিন্তু বেশি ভালো করে পড়ে রাখতে হবে, এবং 2 নম্বরটা আমরা দেখে রাখবো যাতে যদি চলে আসে কোনোদিন তাহলে আমাদের প্রশ্নটা যেন ভুল না হয়। ঠিক আছে, আবার 3 নম্বর প্রশ্নটা রুল 3টাও ইম্পর্টেন্ট, কারণ রুল 3টাও বারংবার এসছে পরীক্ষাতে। এইভাবে তোমাদেরকে চিনতে হবে যে কোন কোন টপ প্রশ্নগুলো বা কোন কোন রুলগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট। ওকে, সেগুলো আমি তোমাদের কিন্তু ক্লাসে বলে দেবো। ওকে, আচ্ছা, এবার আরেকটা জিনিস কি রয়েছে দেখো, ফ্রেজাল ভার্ব তো অলরেডি বলে দিলাম। তাহলে এই টপিকটা কিন্তু আমাদের খুব ভালো করে তৈরি করতে হবে। অর্থাৎ এখানটায় কিন্তু তোমরা একটু ভালো করে যদি লক্ষ্য করো, এটা কিন্তু পুরোপুরি, হ্যাঁ বেশিরভাগ জায়গা কিন্তু আমাদের কিন্তু ভোকাবুলারি জুড়ে আছে। আর এই জায়গাটা আমরা ভোকাবুলারিতে জুড়ে আছি, ভোকাবসে জুড়ে আছি, কারণ এখানে মুখস্থর জায়গা। আর একই রকম ভাবে আমরা এই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের জায়গাটা দেখতে পাবো, এটাও কিন্তু ভোকাবুলারির জায়গা, অর্থাৎ মুখস্থর জায়গা, আমরা মুখস্থ করতে পারবো। কিন্তু আমরা যদি পক্ষান্তরে দেখি, এই জায়গাটা তোমাদের বললাম না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টপিকটা, এই জায়গাটাই কিন্তু গোলমাল করে দেয়, কারণ এখানে কিন্তু গ্রামারও থাকে। যতটা বেশি, যতটাই গ্রামার ইম্পর্টেন্ট ততটাই ভোকাবুলারি ইম্পর্টেন্ট। একই দুটো জিনিস ইকুয়ালি ইম্পর্টেন্ট হয়ে যায় এখানটাতে, গ্রামার এবং তার সাথে হচ্ছে ভোকাবুলারি।
এই দুটো জিনিসই কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট হয়ে যায় এইটুকু টপিকের জন্য। এবার আমরা দেখতে পাবো যে এরার কারেকশন, যদি কলকাতা পুলিশে তোমরা প্রিভিয়াস ইয়ার দেখো তাহলে এরার কারেকশন কিন্তু আসেনি। ঠিক আছে, তার মানে এটা নয় যে এরার কারেকশন আসবে না, আসতেই পারে। তার জন্য আমি এরার কারেকশনের একটা সাপোর্ট রেখেছি, এখানটায় আমরা ইমপ্রুভমেন্ট এবং এরার কারেকশন দুটোই করে রাখবো। ওকে, আমাদের সেফ সাইড থাকবে। আচ্ছা, এবার যদি আমি ভোকাবুলারি সেকশনে চলে যাই, দেখো ভোকাবুলারি সেকশনটা আমরা খুব সহজে ছোট্ট করে নিয়ে আসতে পারি। দেখো আমরা দেখতে পাচ্ছি অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড থেকে প্রশ্ন এসছে দুটো, তাহলে অ্যান্টোনিম এবং অপোজিট ওয়ার্ডটা খুব ভালো করে পড়তে হবে, দুটো প্রশ্ন এসছে, তাহলে এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, দেখতে পাচ্ছি যে কারেক্টলি স্পেলড ওয়ার্ডে আমরা প্রিভিয়াস ইয়ারে কোনো প্রশ্ন পাইনি, তেমন ভাবে পাইনি, কিন্তু এবছর চলে আসতে পারে। তাহলে আমাদের কিন্তু এটা সেফগার্ড রাখতে হবে, অর্থাৎ এটা কিন্তু আমরা একটা সেফগার্ড হিসাবে দেখে নেবো, যাতে এই প্রশ্নটা যদি এই বছর চলে আসে তাহলে তোমরাই যাতে পারো প্রশ্নটা, অন্যরা যদি নাও পারে তাহলে তোমরা কিন্তু প্রশ্নটা পারবে। ওকে, আচ্ছা, এবার দেখো নাম্বার 3 তে দেখতে পাচ্ছ সিনোনিম। এই টপিকটা থেকেও কিন্তু দেখো তুমি তিনটে প্রশ্ন এসছে, তিনটে। তাহলে এই যে সিনোনিম টপিকটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এই সিনোনিম টপিকটা বিভিন্ন নামে আসে। কখনো বলে সেম নেমে আসে, কখনো বলবে নিয়ারেস্ট মিনিং, ঠিক আছে, কখনো বলবে ক্লোজ মিনিং। এই যে ব্যাপারগুলো ক্লোজ মিনিং, এই যে কোনো টার্মে যে ব্যবহার করছি আমরা, এই তিনটেই কিন্তু অ্যাকচুয়ালি সিনোনিমকে প্রকাশ করছে। অর্থাৎ সিনোনিম থেকে তিনটে প্রশ্ন এসছে এবং অ্যান্টোনিম থেকে দুটো প্রশ্ন এসছে। তাহলে দেখতে পাচ্ছি ভোকাবুলারি সেকশনটাতে, হ্যাঁ, ভোকাবুলারি সেকশনটাও কিন্তু বেশি বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, কারণ এখান থেকে 3+2 5 মার্কস এসছে, এবং 5 মার্কসের সাথে আমরা এখানেও দেখতে পাবো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এও কিন্তু দুটো কোয়েশ্চেন থাকছে, ফ্রেজাল ভার্ব এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে। তাহলে এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরো 2 নম্বর পাচ্ছি, অর্থাৎ ভোকাবুলারি সেকশন থেকে কিন্তু 5+2 7 মার্কস চলে আসছে। তাহলে দেখতে পাচ্ছ 7টা নম্বর কিন্তু তোমাদের হাতের মুঠোয়, তোমাদের হাতে রয়েছে, কারণ জাস্ট তোমাদের মুখস্থ করতে হবে। আর 3 নম্বর যে মার্কসটা রয়েছে এটা কিন্তু গ্রামারের উপর দাঁড়িয়ে রয়েছে, যেটা আমি তোমাদের ক্লাসে শেখাবো, এবং তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খ ভাবে শেখাবো, যেখানে 3 নম্বর মার্কস উঠে যাবে, এবং তার সাথে ভোকাবুলারির যে সমস্ত মেটেরিয়ালস রয়েছে সেগুলো প্রোভাইড করা হবে, তোমরা জাস্ট মুখস্থ করবে। ওকে, এই জায়গাটা প্রোভাইড করে দেওয়া হবে। এবার দেখো তার সাথে দেখতে পাচ্ছ যে ইডিয়ামস এন্ড ফ্রেজেস, এখান থেকে প্রশ্ন আসেনি। ওকে, কেপি কনস্টেবলে আসেনি, তার মানে এটা আমাদের কি থাকবে, সেফগার্ড থাকবে, এটাও কিন্তু আমরা তৈরি করে যাব, কারণ যদি প্রশ্নটা ঘোরায় তাহলে এটা তৈরি করে যাবো। সেফগার্ড হিসাবে কিন্তু আমি ওপরের টপিক গুলো সবগুলোকে রেখেছি, অর্থাৎ এর বাইরে আমরা বেরোবো না। 16 টপিক আমরা রেখেছি, এই 16 টপিকস আমরা কভার করবো, আর প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেগুলোকে ভালো করে পড়ে যাবো, যাতে এখান থেকে একটা প্রশ্ন আমাদের কিন্তু মিস না হয়। ওকে, এবার দেখো যেটা রয়েছে রিডিং কম্প্রিহেনশন স্কিল, এটা 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 এই টপিকটা অনেক সময় আসে। এই রিডিং কম্প্রিহেনশন স্কিলের মধ্যে অনেকগুলো ব্যাপার হয়, এটা যেমন ক্লোজ টেস্ট থাকে, কখনো ক্লোজ টেস্ট টপিক হিসেবে থাকে, কখনো এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টপিক হিসেবে থাকে। এবার যেহেতু এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটাই, এই যে রিডিং কম্প্রিহেনশন স্কিলটা, এটা একটা বড় প্যাসেজ দিয়ে দেওয়া হয়, তার উপর প্রশ্ন করা হয়ে থাকে। এখনো পর্যন্ত এটা কেবি কনস্টেবলে বা ডব্লিউপি তেও এটা আসেনি, এখনো পর্যন্ত আসেনি, তবে আমাদেরকে একটু দেখে রাখা উচিত। ঠিক আছে, আমাদেরকে দেখে নিতে হবে একটু, জাস্ট যদি চলে আসে। এই হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারে, মানে আমরা যদি কেপি কনস্টেবলের দেখি এইগুলো কিন্তু প্রশ্ন এসছে। আশা করি তোমাদের এই অবধি কোনো ডাউট নেই, যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা ক্লাসের পরে জানাবে। এরপরে চলে যাচ্ছি আমরা, দেখে নেবো হচ্ছে ডব্লিউপি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস। ডব্লিউপি কোয়েশ্চেন দেখো, এবছর থেকে, যেহেতু এবছর থেকে আমাদের আগের যে ওয়েটেজ ছিল, যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন্সের যে ওয়েটেজ ছিল, সেখানে কিন্তু ইংরাজি থেকে 25 মার্কস ছিল, এটা বুঝতে হবে। 25 মার্কস থেকে যেহেতু এই নাম্বারটা আমাদেরকে 10 নম্বরে নিয়ে আসা হয়েছে, তাহলে একটু বুঝতে হবে যে 25 নম্বরটা কিন্তু এখান থেকে কিন্তু 25-এর মধ্যে 15 নম্বর অ্যাচিভ করা ইজি, কিন্তু 10-এর মধ্যে 7 নম্বর থেকে 8 নম্বর অ্যাচিভ করা কিন্তু কঠিন ব্যাপার। এবং এই 7 থেকে 8 নম্বর যে তোমার এই যে নাম্বারটা, এটাই তোমার কিন্তু ভাগ্যের চাকাকে ঘুরিয়ে দেবে, কারণ তোমাকে কাট অফ ক্লিয়ার করাবে কিন্তু এটা এই নম্বরটা, এটা বুঝতে হবে। আর ওখানে কিন্তু 15 নম্বর পেলে তুমি কাট অফ ক্লিয়ার করতে পারতে, কিন্তু এখানে তুমি যদি 7 নম্বর থেকে 8 নম্বর না তুলতে পারো, তুমি কিন্তু কাট অফে আটকে যাবে। ঠিক আছে, তাই জন্য গুরুত্ব কিন্তু নাম্বারটা কমিয়ে দেওয়া মানে এটা নয়, নাম্বারটা কমিয়ে দেওয়া মানে আরো গুরুত্বটা বেড়ে যাওয়া, কারণ কম কম প্রশ্নের মধ্যে আমাদের বেশি অ্যাকিউরেট করে আসতে হবে।
ওখানে আমি 25-এর মধ্যে 15টা করে আসতে পারতাম, কিন্তু এখানটায় তুমি দেখো তোমার হাতে 10টা ছাড়ার অপশন ছিল। কথায় কথা বলছি, 25-এর মধ্যে ম্যাক্সিমাম যারা মোটামুটি ক্লাস ফলো করবে তারা তো 20+ করতে পারতো, 20+ই করতে পারবে। আমি ধরে নিচ্ছি যে এখানে তোমরা 15 অ্যাচিভ করতে, তাহলে তোমার 10টা কিন্তু ছাড়ার জায়গা ছিল। কিন্তু এখন তুমি 10টার মধ্যে তোমাকে 7-8টা করে আসতে হচ্ছে, মানে কি তুমি দুটো ছাড়তে পারছো, 2 থেকে 3টে ছাড়তে পারছো। তাহলে দেখো ছাড়ার অপশনটা কিন্তু তোমার কমে গেছে, কিন্তু অ্যাকিউরেট করার চাপটা কিন্তু বেড়ে গেছে। বুঝতে হবে দুটো কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়ে গেছে, ঠিক আছে? আগে কিন্তু আমরা ছাড়তে পারতাম আরামসে, 10টা ছাড়তে পারতাম, ছেড়েও কিন্তু আমরা 15 নম্বর অ্যাচিভ করতে পারতাম, ঠিক আছে? তাহলে বুঝতেই পারছো এই জায়গাটা কিন্তু একটু যদি কেয়ারফুল না থাকো তাহলে কিন্তু এই ছকটা কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? তো আমি তোমাদেরকে এখানটাতে ওভারঅল ওভারঅল হিসেবে আমি তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে? যেমন গ্রামার সেকশন একই রকম ভাবে এখানে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে একই রকম ভাবে, যেহেতু দেখো ডব্লিউপি বোর্ডটা এখন পরীক্ষা নিচ্ছে, তো সেক্ষেত্রে দেখতে একই রকম প্রশ্ন হবে, কেপি এবং ডব্লিউপি একই ধরনের প্রশ্ন করবে। এবার এই একই রকম ভাবে আমি যদি একটু প্রিভিয়াস ইয়ার ঘেটে দেখি, তাহলে কিন্তু ওই যে একই টপিক যেটা কলকাতা পুলিশের মেন্সে দেখেছি, সেই একই টপিক কিন্তু এখানেও দেখতে পাই। একই টার্ম ইউজ করেছে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, যেখান থেকে প্রশ্ন আসছে কোথায়, টেন্স থেকে প্রশ্ন আসছে, ফ্রেজাল ভার্ব থেকে প্রশ্ন আসছে, প্রপার ভার্ব ফর্ম থেকে প্রশ্ন আসছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে প্রশ্ন আসছে। এই যে একই রকম টপিক থেকে কিন্তু প্রশ্ন আসছে। এবার সাথে সাথে আমি কিন্তু এটা আউট 25-এর যেটা বলেছি, 25 মার্কসের ক্ষেত্রে যেটা ছিল সেই অ্যানালিসিসটা তোমাদের করিয়েছি। কেন? যাতে তোমাদের এই এখনকার 85-এর মধ্যে নাম্বার 10 এইটার রূপরেখা তৈরি হয়ে যায়। আর এই রূপরেখাটা তৈরি করাটা খুব ইজি, আর এই রূপরেখাটা তৈরি করা কিন্তু খুব কঠিন, কারণ এখান থেকে কি প্রশ্ন আসবে আমরা এখনো পর্যন্ত কেউ জানি না। ওকে, এই জায়গাটা কিন্তু আমরা কেউ জানি না, কিন্তু আমি তোমাদের ওভারঅলটা করিয়ে দিচ্ছি এখানটাতে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে দেখো 5টা প্রশ্ন এসছে প্রিভিয়াস ইয়ারে, কোন কোন টপিক গুলো দেখে নিয়েছি অলরেডি। আচ্ছা, এছাড়া এরার কারেকশন থেকে আমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারে 4টে প্রশ্ন এসছে, 4টে প্রশ্ন। তার মানে কিন্তু ডব্লিউবি বোর্ডে কিন্তু ভ্যারাইটি অনেক বেশি কলকাতা পুলিশের থেকে, তাহলে ভ্যারাইটি কিন্তু এখানটায় বেশি হয়ে যাচ্ছে। ওখানে কিন্তু ভ্যারাইটি কম ছিল, এখানে কিন্তু আস্তে আস্তে ভ্যারাইটি বাড়ছে। অর্থাৎ হতেই পারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে হয়তো ওরা 4টে প্রশ্ন করে দিল, এরার কারেকশন থেকে হয়তো 1টা বা 2টো প্রশ্ন করে দিল। অর্থাৎ টপিক গুলো কিন্তু ঢুকছে, নতুন নতুন টপিক গুলো ঢোকার প্রবণতা কিন্তু ডব্লিউপি তে রয়েছে। বোঝা গেল? এটা কিন্তু বুঝতে হবে যে আমরা শুধুমাত্র যে ওই কেপি কনস্টেবলে যেহেতু ওই 3টে টপিক এসছে বা 4টে টপিক এসছে মানে ওটাই আমরা জোর করে করবো, এটা নয়, ঠিক আছে? সবগুলোকে করে যেতে হবে, কারণ এখানে ভ্যারাইটিটা বেশি আসতে পারে, কারণ এখানে ভ্যারাইটির উপর প্রশ্ন করবে ডব্লিউপি। আচ্ছা, এবার দেখো ভোকাবুলারি সেকশন। ভোকাবুলারি সেকশনে আমরা যদি দেখে নিই যে অ্যান্টোনিম, আমরা কিন্তু দেখি উল্টোটা দেখছি এখানটাতে। অ্যান্টোনিম দেখো, অ্যান্টোনিম এবং সিনোনিম দুটোর কিন্তু গুরুত্ব ওখানেও দেখেছি আমরা, এখানেও দেখতে পাচ্ছি। অ্যান্টোনিম এবং সিনোনিম থেকে অপোজিট থেকে কিন্তু 3টে প্রশ্ন এসছে, 3টে। একই রকম ভাবে আমরা যদি দেখে নিই যে কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এই টপিকটা থেকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 2টো প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে। অর্থাৎ এই যে তোমাদের একটু আগে বললাম স্পেলিং মিস্টেক বা যখন কারেক্টলি স্পেলড ওয়ার্ড কিংবা ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, এই টপিকটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ারে দেখতে পাবে যে 2টো প্রশ্ন কিন্তু অনায়াসে করা হয়েছে। এরপরে দেখো সিনোনিম, সিনোনিম কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ দেখো তুমি 3টে প্রশ্ন এখানে পাচ্ছ। ওকে, আচ্ছা, এবার তুমি দেখতে পাচ্ছ যে ইডিয়ামস এন্ড ফ্রেজেস। তাহলে এরকম হতে পারে যে এই যে টপিক গুলো 4টে টপিকই তোমাদেরকে দেওয়া হয়ে যেতে পারে, যেখানে 4টে টপিক থাকতে পারে। ওকে, তাহলে দেখো গ্রামার সেকশনে এখানে গুরুত্বটা কি আছে। তাহলে গ্রামার সেকশন থেকে দেখতে পাচ্ছি আমরা 5+4 অর্থাৎ এই 9 মার্কস কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু ভোকাবুলারি সেকশন থেকে দেখো কতটা গুরুত্বপূর্ণ বিষয়, যে 3+2 5+3 8+3 11 মার্কস তোমরা পাচ্ছ শুধুমাত্র ভোকাবুলারি থেকে। অর্থাৎ গ্রামার এবং ভোকাবুলারি কিন্তু দুটোই কিন্তু সমান সমানে যাচ্ছে এখানে, ঠিক আছে? এবার লাস্টে যেটা রয়েছে আরেকটা টপিক, সেটা হচ্ছে কি এখানটা রিডিং কম্প্রিহেনশন স্কিলের মধ্যে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা প্রিভিয়াস ইয়ারে 4টে প্রশ্ন দেখেছি, 4টে প্রশ্ন, ঠিক আছে? এবার বক্তব্য হচ্ছে যে এখানটাতে কোনো বছর কি হয়, এরার কারেকশন এখানে এই বছরে কোনো একটা বছরে এখানে 4 থেকে 5টাও টপিক চলে আসে, এটা ভ্যারিয়েবল থাকে। এরার কারেকশনটা 4টে হচ্ছে ম্যান্ডেটরি আসে, আর একটা ভ্যারিয়েবল হয়। তো তার জন্য এখানটায় তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল করলে আমরা 24 পাচ্ছি। আমি একটা নম্বর ইচ্ছা করে ভ্যারিয়েবল রেখেছি, কেন?
যাতে ওই এরার কারেকশন টপিকটা ওখানে কিন্তু 4 থেকে 5ও হয়ে যেতে পারে। ওকে, আশা করি তোমরা অ্যানালিসিসটা বুঝতে পেরেছো সবাই। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? তো এই হচ্ছে ওভারঅল তোমাদের ডিসকাশন যে কি 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 টপিক থাকে। তো এবার আশা করি তোমাদের এই অবধি ক্লিয়ার হয়েছে সবার কাছে, সবার কাছে আশা করি এই অবধি ক্লিয়ার হয়েছে, রাইট? আচ্ছা, যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা ক্লাসের পরে বলবে। ওকে, আচ্ছা, এবার আমরা দেখে নেবো যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিছু আলোচনা করে নেবো, বা এই টপিকের উপরে প্রিভিয়াস ইয়ারে কি কি ধরনের প্রশ্ন এসেছে সেগুলো একটু আস্তে আস্তে ডিসকাস করে নেবো। দেখো, আমি তোমাদেরকে ডাব্লিউপি কনস্টেবলের মেন্সের 2021-এর একটা প্রিভিয়াস ইয়ার নিয়ে এসেছি। এবার এটাকে আমরা সলভ করব। দেখো, ঠিক টার্ম গুলোকে তোমাদের আমি চেনাবো। দেখো, ঠিক দেখো প্রথমে কি বলেছে, দেখো, হুইচ অফ দ্য গিভেন চয়েসেস উইল বি দ্য প্রপার ওয়ার্ড। হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বা প্রপার ওয়ার্ড, শব্দটা পেয়েছো? প্রপার ওয়ার্ড, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, প্রপার ওয়ার্ড টু ফিল, এই যে ফিল, ফিল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মধ্যে আশা করি প্রপার ওয়ার্ডটা শব্দটা পেয়েছিলে। এই যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টার্মটা, এই যে প্রপার ভার্ব ফর্ম বা প্রপার ওয়ার্ড, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, এই যে টপিকটা পেয়েছো। এই যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড লিখেছি, এটাই তোমাদের প্রপার ওয়ার্ড, ঠিক আছে? তাহলে প্রপার ওয়ার্ডের টপিকটাও লিখেছি। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দিই, যে এটা একটু যাওয়ার আগে আরেকটা জিনিস বলে দিই, যে আরেকটা সেফ সাইডে থাকার জন্য আমাদের আরেকটা টপিক এখানে একটু যোগ করে দেবো। সেটা তোমাদেরকে বলে দেবো যে একটা টপিক খুব মানে অহরহ এখন আনার চেষ্টা করা হচ্ছে, দ্যাট ইজ হচ্ছে হোমোনিম। এই হোমোনিম টপিকটাও কিন্তু আনার চেষ্টা করা হচ্ছে পরীক্ষাতে। হোমোনিম টপিকটাও একটু অন্যভাবে দেওয়া থাকে, হয়তো আমরা চিনতে পারি না। তাহলে হোমোনিম টপিকটাও কিন্তু আমাদের একটু করে রাখতে হবে সেফ সাইডে থাকার জন্য। ওকে, হোমোনিমটা আমরা তোমার ক্লাসে যখন ডিসকাস করবো, হোমোনিম মানে সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ। উচ্চারণ হবে একই, ঠিক আছে, এবং মানেটা হচ্ছে আলাদা হয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে হোমোনিম, আমরা তখন ক্লাসে অবশ্যই ডিসকাস করবো। হোমোনিম টপিকটাও কিন্তু আমরা একটু সেফ সাইডে রাখবো। আচ্ছা, তাহলে প্রথম কোশ্চেনটা হচ্ছে, দেখো তো কিভাবে সলভ করতে পারি। দেখো, which of the given choices will be the proper word to fill in the blank। এটা আমরা কিভাবে করতে পারবো দেখি। প্রথম টপিকটা দেখো ন্যারেশনের উপরে দিয়েছে, এটা ন্যারেশনের উপরেই দিয়েছে টপিকটা। প্রথমত একটু রিপোর্টিং ভার্বের দিকে তাকাতে হবে। দেখো, এই যে পার্টটা থাকে, এটা রয়েছে একটা, এই যে স্পিচটা দেওয়া রয়েছে, এটাকে ইনডিরেক্ট স্পিচ দেওয়া রয়েছে, ইনডিরেক্ট, অর্থাৎ ডিরেক্ট নয়, এটা ইনডিরেক্ট স্পিচে দেওয়া রয়েছে। এবার যদি আমরা একটু ন্যারেশনটাকে ভালো করে পড়ে থাকি, আমরা জানবো যে এইখানটাতে যেটা ছিল, হি টোল্ড মি, এই যে টোল্ড মি রয়েছে, তার মানে নিশ্চয়ই এটা আমাদের সেট টু করা ছিল। আমরা যদি ডিরেক্ট স্পিচে করি তাহলে এটা আমাদের সেট টু ছিল। তাহলে সেট টু থাকলে আমরা দেখতে পাবো যে এটা টোল্ড হয়। তার আগে একটু জানতে হবে যে আমাদের এই সেট টুটা বা টোল্ডটা কি ধরনের ভার্ব। এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব, যে রিপোর্টিং ভার্বটা দেখতে হয় যে কোন টেন্সে আছে। রিপোর্টিং ভার্বটা দেখতে পাচ্ছি পাস্ট টেন্সে রয়েছে, তাহলে এখানে সেট টু থাকলে আমাদের পরিবর্তিত হয়ে যায় কি টোল্ড। এবং তারপরে হয়ে যায় কি, যে আমাদের মাঝখানে একটা দ্যাট কনজাংশন ব্যবহার করতে হয়, যেটা দুটো বাক্যকে যুক্ত করতে পারে। দ্যাট, দ্যাট এখানে দ্যাট দ্য মুভি, দ্যাট হি, আচ্ছা এখানটা হয়ে যাবে, কোয়েশ্চেনটা হচ্ছে হি, আচ্ছা এখানে মুভিটা এখানে চলে যাবে, ঠিক আছে। হি ড্যাশ ওয়াচিং দ্য মুভি ইন টেলিভিশন, টেলিভিশনে দেখা শেষ করেছে, এরকম অর্থ ছিল, ঠিক আছে। মুভিটা অ্যাকচুয়ালি এখানে কোয়েশ্চেনটা তোমাদের ভুল ছিল, তো মুভিটা লাস্টে চলে যাওয়ার কথা। এবার হি ড্যাশ ওয়াচিং দ্য মুভি ইন টেলিভিশন, ঠিক আছে, এরকম অর্থে ছিল। এবার আমি যদি দেখি এখানটায় অবধারিত ভাবে এখানে কি আসবে, নিশ্চয়ই শেষ শেষ করেছে, দেখা শেষ করেছে, অর্থাৎ এখানে কিন্তু একটা প্রেজেন্ট পারফেক্টের আমরা ছোঁয়া পাচ্ছি, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে সে দেখা শেষ করেছে,
করেছে অর্থে, অর্থাৎ সবেমাত্র শেষ করেছে এই অর্থে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্টের ব্যবহার পাই। তাহলে আমরা একটু দেখি, তাহলে এটার প্রথমত আমরা একটু দেখি যে এটা ডিরেক্ট স্পিচে করলে কি থাকতো। ডিরেক্ট স্পিচে করলে এটা হতো হি সেড টু মি, কমা দিয়ে ইনভার্টেড কমার মধ্যে, এবার এখানে কি থাকতো, হি হি হ্যাজ ফিনিশড ওয়াচিং মুভি ইন টেলিভিশন। He said to me he has finished watching the movie in television. এবার এইটা হচ্ছে আমাদের ডিরেক্ট স্পিচে ছিল। এবার এটাকে আমরা পরিবর্তন করি তাহলে সুবিধা হবে। সেইড টু থাকলে কি বললাম, প্রথমত সেইড টু থাকলে টোল্ড হলো। এবার দেখতে হবে রিপোর্টেড স্পিচ, মানে এই যে ইনভার্টেড কমার মধ্যে রয়েছে এই পার্টটুকু বলা হয় রিপোর্টেড স্পিচ। প্রথমটা আমরা রিপোর্টিং ভার্ব বললাম, এটা হচ্ছে আমাদের রিপোর্টেড রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ, ঠিক আছে। এবার এই হি সেড টু মির জায়গায় কি হয়ে যাবে, টোল্ড হয়ে যাবে বললাম। এবার দেখতে হবে যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কি আছে, সাবজেক্ট রয়েছে থার্ড পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার রয়েছে, তাহলে সেটাই আমাদের বাক্যে কিন্তু বসে যায়, ঠিক আছে। যদি ফার্স্ট পার্সন থাকতো তাহলে সাবজেক্টকে দেখে বসতো, যদি সেকেন্ড পার্সন থাকতো এখানটাতে তাহলে অবজেক্টকে দেখে বসতো, আর যেহেতু থার্ড পার্সন রয়েছে যেটা রয়েছে সেটাই বসে যাবে, অর্থাৎ হি বসে গেল। আচ্ছা, হি হ্যাজ ফিনিশড, তাহলে আমরা জানি রিপোর্টিং ভাব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের পরিবর্তন কি করে হয়, যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে আমরা পাস্ট পারফেক্ট করব। তাহলে আমরা দেখবো পাস্ট পারফেক্ট টেন্স কোনটা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ইজ ফিনিশ, তাহলে এটা পাস্ট পারফেক্ট নয়, তাহলে এটা হবে না। আমরা দেখতে পাচ্ছি নাম্বার 2 তে রয়েছে হ্যাড প্লাস V3, অর্থাৎ এটা কিন্তু একটা পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। তাহলে দেখো অনায়াসে আমরা কিন্তু আনসারটা করতে পারলাম যে হ্যাড ফিনিশড। এবার আমাদের কিন্তু অপশন দেখারই দরকার নেই, তাহলে এটাও হবে না, এটাও হবে না, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। অর্থাৎ এরকম ভাবে যদি আমরা একটু শিখে নিই তাহলে কিন্তু খুব সহজে আমরা কিন্তু এই প্রশ্নগুলো করতে পারি। এবার চলে যাচ্ছি আমরা নেক্সট কোয়েশ্চেনে। দেখো কি আছে, কিওয়ার্ড চেনো, কিওয়ার্ড কি বলেছে, এই যে প্রপার ওয়ার্ড, আবার ব্যবহার করা হচ্ছে প্রপার ওয়ার্ড, টু ফিল, টু ফিল দ্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ সেই দেখো বারবার করে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করা হচ্ছে। অর্থাৎ প্রথমটা আমরা যেমন ন্যারেশন থেকে করলাম, অর্থাৎ এই যে ন্যারেশন বা টেন্সের ওপরে, টেন্স বা ভার ফর্মের ওপর যেমন করলাম, আবার উল্টে বললে এটা ন্যারেশনের ওপরে করলাম, কিন্তু এর পরেরটা আমরা দেখো দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা ফ্রেজাল ভার্বের ওপরে করছি, ফ্রেজাল ভার্বের ওপরে। দেখো দ্য চেয়ারম্যান ইজ ইল অ্যান্ড উই উইল হ্যাভ টু, এখানে একটা ড্যাশ ছিল, ঠিক আছে, উই উইল হ্যাভ টু ড্যাশ দ্য মিটিং ফর আ ডে, অর্থাৎ আমাদের কি করতে হবে, একদিনের জন্য ক্লাস আমাদের এই জায়গাটাকে পোস্টপন করতে হবে। অর্থাৎ চেয়ারম্যান যেহেতু অসুস্থ রয়েছে তাই জন্য কি করতে হবে, উই উইল হ্যাভ টু ড্যাশ দ্য মিটিং ফর আ ডে, এই যে ড্যাশের মধ্যে কি হবে, অর্থাৎ আমাদেরকে যখন চেয়ারম্যান অসুস্থ তাহলে আমাদেরকে স্থগিত রাখতে হবে। তাহলে এবার আমরা দেখে নেব যে এই যে এই যেগুলো ফ্রেজাল ভার্ব দেওয়া রয়েছে সেগুলোর মানে কি। প্রথমত আমরা পুট অফ দেখে নেব, যেহেতু এটা মানে কি পোস্টপন সামথিং, অর্থাৎ যখন কিছু আমরা বন্ধ রাখবো বা স্থগিত রাখবো সেই ক্ষেত্রে কিন্তু পোস্টপন ব্যবহার করা হয়ে থাকে। ওকে, আচ্ছা পুট অন মানে কি আমরা জানি ওয়্যার, টু ওয়্যার সামথিং, অর্থাৎ পরিধান করা, অর্থাৎ পরিধান করার ক্ষেত্রে কিন্তু আমরা পুট অন করি। ওকে, আচ্ছা, আর এছাড়া আমি একটা ব্যবহার করতে পারি, আরেকটা অর্থ ব্যবহার করতে পারি যে কোনো একটা ডিভাইসকে অপারেট করার জন্য পুট অন ব্যবহার করি, ঠিক আছে, তো সেটা আমাদের এখানে দরকার নেই। আচ্ছা, পুট আউট মানে কি বোঝাচ্ছে, পুট আউট মানে আমরা জানি নিভিয়ে ফেলা, অর্থাৎ এক্সটিংগুইশ, নিভিয়ে ফেলা এই অর্থে ব্যবহার করতে পারি, এক্সটিংগুইশ অর্থে, অর্থাৎ যেটা জ্বলছে অনেকক্ষণ ধরে সেটাকে নিভিয়ে ফেলো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি করতে পারি, যে কোনো কিছু রেখে দেওয়া, কোনো কিছু ভবিষ্যতের কোনো কাজকর্মের জন্য রেখে দেওয়া, সেটাকেও পুট আউট ব্যবহার করতে পারি। লাস্টে রয়েছে দেখো পুট অ্যাওয়ে, অর্থাৎ কোনো কিছুকে স্টোর সামথিং, কোনো কিছুকে স্টোর করে রাখা, কেন, সামথিং
ইন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্লেস, কোনো একটা ইন আ প্রপার প্লেস, যখন আমরা কোনো একটা প্রপার প্লেসে কোনো কিছুকে সংরক্ষণ করে রাখতে চাইছি, সেটাকে আমরা কিন্তু পুট অ্যাওয়ে ব্যবহার করব, ঠিক আছে। অর্থাৎ আর অথবা আরেকটা কি করতে ব্যবহার করতে পারি, টু কনজিউম ফুড, টু কনজিউম ফুড, ঠিক আছে। যখন কেউ অনেক ফুড খেয়ে নেয়, ঠিক আছে, অনেক খাবার খায় ইন লার্জ কোয়ান্টিটি, অর্থাৎ প্রচুর পরিমাণে খাবার খেয়ে নেয়, কনজিউম করে, তখন সেটা কিন্তু ফুড অ্যাওয়ে ব্যবহার করতে পারি। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই অর্থে কোনো অর্থে ব্যবহার করা হয়নি, দ্য চেয়ারম্যান ইজ ইল অ্যান্ড উই উইল হ্যাভ টু ড্যাশ দ্য মিটিং ফর আ ডে, অর্থাৎ এখানে আমরা দেখতেই পাচ্ছি তাহলে আমাদের পোস্টপোন করতে হবে। তাহলে নাম্বার 2 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ওয়ার্ডটা দেখতে পাচ্ছ যে হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ প্লজিবল। দেখতে পাচ্ছি একই রকম ভাবে টার্মটা দেখে নাও, অপোজিট ওয়ার্ড অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু আমাদের অপোজিট ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, অ্যান্টোনিম বলেনি, অপোজিট ওয়ার্ড অর্থে ব্যবহার করেছে। তাহলে প্লজিবল মানেটা কি একটু দেখে নিতে হবে। প্লজিবল বলতে এটা হচ্ছে প্লজিবল, ঠিক আছে, মানে প্রবাবল, মানে সম্ভাবনাময়, সম্ভাবনাময়, অর্থাৎ প্রবাবল, আমরা প্রবাবল ব্যবহার করতে পারি, প্রবাবল এই অর্থে ব্যবহার করা যায় প্লজিবলটা, ঠিক আছে। তো আরেকটা কি করতে পারি, রিজনেবল ব্যবহার করতে পারি, রিজনেবল, প্রবাবল, এরকম অর্থে। ক্রেডিবলও ব্যবহার করতে পারি, ঠিক আছে, ক্রেডিবল এই অর্থে ব্যবহার করতে পারি। আচ্ছা, এবার দেখো আমাদের জানতে হবে যে প্লজিবলের ক্ষেত্রে কোনটা একটা প্রেফিক্স বসে, অর্থাৎ কোনো জন্য শব্দের আগে যখন কোনো একটা শব্দ মানে শব্দ বসে, তার আগে কোন প্রেফিক্স বা সাফিক্স, অর্থাৎ যে একটা হচ্ছে কি সামনে বসে, একটা পেছনে বসে। যখন কোনো কোনো ওয়ার্ডের সামনে যেটা বসবে তাকে বলা হয় প্রেফিক্স, আর একটা যেটা পরে বসে সেটা হচ্ছে কি সাফিক্স। তাহলে প্রেফিক্স এবং সাফিক্স এই দুটো জিনিস একটু শিখে রাখতে হয়। তাহলে এখানটাতে আমরা প্রেফিক্স অর্থে কোনটাকে ব্যবহার করব, অর্থাৎ বাংলায় যাকে বলে উপসর্গ এবং অনুসর্গ। তাহলে এটা হয়ে গেল উপসর্গ আর এটা অনুসর্গ, ঠিক আছে। অনুসর্গ বা উপসর্গ অর্থে ব্যবহার করতে পারি। তাহলে এবার বুঝতে হবে যে প্লজিবলের আগে কোনটা ইন বসবে নাকি ইম বসবে, এটা কিন্তু একটা ডাউটের বিষয়। তাহলে বুঝতে হবে এর আগে যে প্রেফিক্সটা বসে সেটা হচ্ছে ইমপ্লজিবল, ঠিক আছে, সম্ভাবনাময় নয়। আচ্ছা, ডিসপ্লজিবল হয় না, ঠিক আছে, তাহলে এটা হয় না, এটাও হয় না। আর বিলিভেবল তো হয় না, এটা ক্রেডিবল, ঠিক আছে, এটা অপোজিট বলেছে। যেহেতু সম্ভাবনাময় মানে এটা ক্রেডিবল হতেও এটা যদি সিনোনিম বলতো, যেহেতু অ্যান্টোনিম বলেছে, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইমপ্লজিবল হবে। অর্থাৎ নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। আর বিলিভেবল মানে কি, বিশ্বাসযোগ্য, ক্রেডিবল মানে এটা সিনোনিম হিসাবে বসবে, যদি সিনোনিম বলতো তাহলে এটা হতো। আচ্ছা, চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। দেখো এটা এই যে ব্যাপারটা হচ্ছে, এবার বোঝো টার্মটা বোঝো যে ইন দ্য ফলোইং কোয়েশ্চেন সাম পার্টস, ঠিক আছে, ইটালিক্স হ্যাভ বিন, সাম ইটালিক্স হ্যাভ বিন জাম্বলড আপ, অর্থাৎ কিছু ইয়ে আছে, ইউ আর রিকোয়ার্ড টু রিঅ্যারেঞ্জ। এই যে এই টার্মটা বুঝলেই হবে যে রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জ টার্মটা আমি তোমাদের ব্যবহার করেছিলাম যে পিকিউআরএস বা রিঅ্যারেঞ্জমেন্ট, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস এই টার্মটা ব্যবহার করেছি। এবার আমরা দেখে নেবো যে এই বাক্যটাকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। আচ্ছা, দেখো ইন লাইফ, ইন লাইফটা কিন্তু প্রথমে রয়েছে, এবার পি থেকে শুরু হচ্ছে। সাম রুলস আর, ঠিক আছে, অর্থাৎ ইন লাইফ আমাদের জীবনে, সাম রুলস কিছু কিছু জীবনে কিছু নিয়ম রয়েছে। সাম রুলস আর, অর্থাৎ যে কোন বা কোনটা আগে আসবে, অর্থাৎ এই চারটের মধ্যে আমাদের অপশনে দেখতে হবে কোনটা আগে আসবে। তাহলে ইন লাইফ সাম রুলস আর অ্যাজ বিজনেস দে সিম অলমোস্ট ইনস্টিংটিভ লার্ন সো আর্লি দ্যাট, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ইন লাইফ অ্যাজ বিজনেস, অর্থাৎ বিজনেস হিসেবে, ঠিক আছে, যদি আমি বিজনেস হিসাবে দেখি, হ্যাঁ, আমরা যদি দেখি যে অ্যাজ বিজনেস, তাহলে ইন লাইফ অ্যাজ বিজনেস অর্থাৎ ব্যবসায়িক দিক দিয়ে দেখতে গেলে আমাদের জীবনে এই অর্থে ব্যবহার করতে পারি। তাহলে প্রথমে আমাদের কিউ এটাকে নিয়ে আসতে হবে, কিউটাকে, ইন লাইফ অ্যাজ বিজনেস। এবার দেখো কোনটা বসবে, সাম রুলস আর, অর্থাৎ এরপরে দেখো অ্যাজ বিজনেসটাকে যখন আমি আউট করে মানে একটা জায়গা করে দিলাম, ইন লাইফ অ্যাজ বিজনেস, এবার সাম রুলস আর, এবার দেখো এখানে একটা ভার্ব রয়েছে, তাহলে ভার্ব থাকলে অবশ্যই তারপরে একটা V3 বা মানে এটা অক্সিলিয়ারি ভার্ব রয়েছে, তাহলে মেন ভার্ব বসবে। তাহলে আমরা মেন ভার্ব কোথায় পাচ্ছি সেটাকেও দেখে নিতে হবে। দেখো এখানটাতে এস, এসে রয়েছে ভার্ব, অর্থাৎ
ইন লাইফ অ্যাজ বিজনেস সাম রুলস আর লার্নড সো আর্লি দ্যাট দে সিম অলমোস্ট ইনস্টিংটিভ। অর্থাৎ কিছু রুলস আমাদের আমাদের এত আগেই শেখা হয়ে যায় যে আমাদের বিজনেসে বা বিজনেস মানে ব্যবসায়িক ক্ষেত্রে, হ্যাঁ, আমাদের জীবনে কিছু রুলস এত সহজেই বা এত তাড়াতাড়ি শেখা হয়ে যায় যে তারা আমাদের জীবনে একটা ইনস্টিংটিভ বা সহজাত বৈশিষ্ট্য হিসাবে দেখা দেয়। ইনস্টিংটিভ মানে কি? আমাদের ইনস্টিংক্ট বা আমাদের মনের মানে প্রকৃতিজাত হয়ে যায়, সহজ প্রবৃত্তি বা সহজতর হয়ে যায়, সহজাত হয়ে যায়। ইনস্টিংক্টিভ মানে হচ্ছে সহজাত হয়ে যায়, যে ওই রুলস গুলো আমরা কিন্তু বাদ দিতে পারি না, অর্থাৎ সহজাত হয়ে যায় মানে আমাদের জীবনের সাথে জড়িয়ে যায়। তাহলে দেখতে পাচ্ছি কিউপিএসআর, অর্থাৎ কিউপিএসআর দেখতে পাচ্ছি কোথায় আছে, কিউপিএসআর হচ্ছে নাম্বার ডি তে রয়েছে। তাহলে এইভাবে কিন্তু আমরা এটাকে পরপর সাজাতে পারি। এটা হয়ে গেল রিঅ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ওয়ান দেখো, একই রকম ভাবে আর একটা জাম্বল টাফ কোয়েশ্চেন দিয়েছে, রিঅ্যারেঞ্জমেন্ট। এটা জাস্ট আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। আর এসব এই ক্ষেত্রে কি করতে হয়, আমাদের প্রথমে কি সেন্টেন্সটাকে দেখতে হয়, অর্থাৎ যে বাক্যটা কারোর উপর নির্ভরশীল নয় সেই বাক্যটাকে খুঁজে বের করতে হয়, ঠিক আছে। তো আমরা দেখবো সাবজেক্ট কোনটা হতে পারে, আমাদের দেখতে হবে সাবজেক্ট কে হতে পারে। কারণ একটা যে কোনো বাক্য তো সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট বা আদার্স নিয়ে হয়, তাহলে আমাদেরকে দেখতে হবে যে বাক্যে সাবজেক্ট কে হতে পারে, এটা খোঁজ করতে হবে যে সাবজেক্টের অন্বেষণ। অর্থাৎ সাবজেক্টকে যদি আমি যদি ভার্ভ চিনে ফেলতে পারি, আমি যদি ভার্ভকে যদি হু দিয়ে প্রশ্ন করি, কে বা কারা দিয়ে প্রশ্ন করি, তাহলে সাবজেক্টকে পাবো। আর যখন আমরা ভার্ভকে একই রকম ভাবে ভার্ভকে যদি আমি হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করি, তাহলে অবজেক্টকে পাবো। এই দুটো জিনিস যদি করে ফেলতে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমরা কিনতে পারবো। দেখো, the concept of death that it has been reduced as an inevitability is so ancient to a cliché. তাহলে দেখো, the concept of death, তাহলে এখানে মেইন বিষয়টা কি বোঝাচ্ছে, সাবজেক্ট কি, অর্থাৎ কোনটা সাবজেক্ট হতে পারে আমাদের, এটা হচ্ছে মেইন প্রশ্ন। তাহলে দেখো, প্রশ্ন হচ্ছে কোনটা, দেখো দেখে মনে হতে পারে, ঠিক আছে, যে আমাদের দ্য কনসেপ্ট অফ ডেথ প্রথমে ব্যবহার করা যাবে, ঠিক আছে। এইবার তোমাকে সবসময় মনে রাখতে হবে যে ইনএভিটেবিলিটি অর্থাৎ অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি অর্থাৎ অত্যাবশ্যকীয় ভাবে এটা আমাদেরকে প্রথমে নিয়ে আসতে হবে। তাহলে বুঝতে হবে যে অত্যাবশ্যকীয় ভাবে কোথায় আছে, কনসেপ্ট অফ ডেথ কিন্তু এখানে প্রথমে রয়েছে, তাহলে এইটুকু তো অবশ্যই আমার প্রথমে হবে, যেহেতু কনসেপ্ট অফ ডেথটা প্রথমে রয়েছে। এবার শুরু হচ্ছে পি থেকে, এখান থেকে। তাহলে দ্য কনসেপ্ট অফ ডেথ অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি অর্থাৎ অত্যাবশ্যকীয় ভাবে, তাহলে আমরা কিউটাকে প্রথম নিয়ে আসবো। ঠিক আগেও যেমন করেছিলাম অ্যাজ অ্যান, এই যে অ্যাজ বিজনেস করেছিলাম, তাহলে অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি অর্থাৎ দ্য কনসেপ্ট অফ ডেথের পরে অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি নিয়ে আসবো। তাহলে আমরা কিউ কে আগে নিয়ে আসলাম। এবার কি, দ্য কনসেপ্ট অফ ডেথ যেহেতু এখানে সাবজেক্ট হয়ে গেছে, তাহলে এইবার আমরা কোনটা আসবে, এবার দেখো ভালো করে, এবার আমাদের কি নিয়ে আসতে হবে, তাহলে এরপরে একটা ভার্ব লাগবে, যেহেতু এখানে সাবজেক্ট বসে গেছে। তাহলে এরপরে আমরা দেখতে পাচ্ছি আর এ রয়েছে ভার্ব, কিউ আর। দ্য কনসেপ্ট অফ ডেথ অর্থাৎ আমাদের জীবনে অত্যাবশ্যকীয় ভাবে যেটা অবশ্যম্ভাবী হবে, যে আমাদের যে ডেথের অর্থাৎ মৃত্যুর যে কনসেপ্ট বা ধারণা, সেটা এতটাই প্রাচীন, অর্থাৎ ইজ সো এনশিয়েন্ট। আর জানো তোমরা সো ব্যবহার করলে তারপরে বসে দ্যাট, তাহলে ইজ সো এনশিয়েন্ট দ্যাট, তাহলে তারপরে চলে যাবে পি, কিউ আর পি। তাহলে কিউ আর পি কোথায় রয়েছে, অপশন ডি তে রয়েছে। তাহলে ইজ দ্যাট ইট হ্যাড বিন রিডিউসড টু আ ক্লিচে, অর্থাৎ যে ডেথের কনসেপ্টটা এতটাই প্রাচীন যে যে এটা আস্তে আস্তে পরিণত হয়েছে কিসে, একটা ক্লিচে পরিণত হয়েছে, অর্থাৎ একটা গতানুগতিক বা সস্তার জিনিসে পরিণত হয়েছে, ঠিক আছে। আস্তে আস্তে এর মূল্যটা এতই কমতে কমতে চলে এসছে, কিন্তু একটা সস্তার জিনিসপত্রে পরিণত হয়েছে, অর্থাৎ একটা ক্লিচে বা একটা সস্তার জিনিসে, গতানুগতিক জিনিসে কিন্তু পরিণত হয়েছে, এই অর্থে ব্যবহার করা। তাহলে কিউ আর পি এস ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন দেখো, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ কোন শব্দ বানানটা এখানে ঠিক রয়েছে। কারেক্টলি স্পেলড ওয়ার্ড মানেই মনে রাখবে যে চারটে শব্দের মধ্যে একটাই ঠিক থাকবে, একটা ঠিক থাকবে, আর তিনটে ভুল থাকবে, তাহলেই সেটা কারেক্টলি স্পেলড ওয়ার্ড হবে। যেমন বুকে বানানটা কি আছে দেখো, তোমরা যদি বুকে বানানটা দেখো, BOUQUET, বুকে, এটা উচ্চারণ হচ্ছে বুকে, অর্থাৎ ফুলের তোড়া,
ফুলের তোড়াকে বুকে বলা হয়। দেখতে পাচ্ছি বিও কিউ ইউ ইটি এটাই রয়েছে। তাহলে অন্যগুলো দেখো এর ধারে কাছেও নেই কিন্তু, ঠিক আছে? এইটা কিন্তু খুব সহজেই করা যাবে। আচ্ছা, which of the given choices is synonym of cease? এই যে সিজ, সিজ মানে কি? সিজ মানে হচ্ছে থামা বা শেষ করা, থামা বা শেষ, থামা বা শেষ করা। অর্থাৎ এই যে তার মানে এটা কি, এর সিনোনিম কি কি হতে পারে? আমরা স্টপ ব্যবহার করতে পারি, আমরা হল্ট ব্যবহার করতে পারি, আচ্ছা আমরা পজ ব্যবহার করতে পারি, আমরা ডিসকন্টিনিউ ব্যবহার করতে পারি, আচ্ছা আমরা ডিলে ব্যবহার করতে পারি, আমরা ডিফার ব্যবহার করতে পারি, আমরা অ্যাজর্ন ব্যবহার করতে পারি, আচ্ছা আমরা পোস্টপন ব্যবহার করতে পারি। অলরেডি আমরা পোস্টপন শব্দটাকে দেখেছিলাম পুট অফ এর ক্ষেত্রে, পোস্টপন পন ব্যবহার করতে পারি। আচ্ছা আমরা অমিট ব্যবহার করতে পারি। তো এগুলো আমরা বিভিন্ন রকম করতে পারি। রিনাউন্স ব্যবহার করতে পারি, রিনাউন্স মানেও পরিত্যাগ করা বা শেষ করা এই অর্থে বোঝায়, ঠিক আছে? অর্থাৎ এগুলো আমরা ব্যবহার করতে পারি। তার মানে এগুলো সবই হচ্ছে সিজের মধ্যে, অর্থাৎ থামা বা শেষ করা। তাহলে এর অপোজিটটা আমাদের কোনটা হবে? দেখো, ক্রিয়েট মানে সৃষ্টি করা, সৃষ্টি। আচ্ছা, ডাল মানে হচ্ছে কি, একদম ডাল অর্থাৎ বোরিং, ডাল বা নিস্তেজ, অর্থাৎ যেটা নিস্তেজ বলা হয়, নিস্তেজ এই অর্থে ব্যবহার করি, নিস্তেজ। আচ্ছা এরপরে দেখো স্টপ মানে থামা। তা থামা তো আমাদের সিনোনিম হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিজ, এই যে সিজ অ্যান্ড বিগিন, তাহলে সিজ, সিজ মানে তো আমাদের কি হবে? তাহলে এখানে যদি বলতো যে অ্যান্টোনিম, তাহলে আমরা বিগিন করতাম, শুরু হওয়া। তাহলে যেহেতু এখানটায় আমাদের সিনোনিম বলেছে, যে সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করতে বলেছে, তাহলে আমরা স্টপ করব, থামা, ঠিক আছে? তাহলে এটা হয়ে যেত এর অ্যান্টোনিম, এটা হয়ে যেত ওর অ্যান্টোনিম, আর এটা হয়ে গেল ওর সিনোনিম। এটা খুব সহজেই কিন্তু আমরা মানে এটাকে যদি জানি, খুব সহজেই কিন্তু করতে পারবো। এবার দেখো 23, দেখো খুব ভেরি ভেরি গুড কোয়েশ্চেন। দেখে বলেছে রাম ইজ, রাম ইজ, এটা হচ্ছে রাম ইজ না, এটা রাম ইজ, রাম ইজ সিনিয়র টু শ্যাম ইন স্কুল, রাম ইজ সিনিয়র টু শ্যাম। দেখো যে এখানে একটু দেখতে হবে যে এই যে কিছু কিছু অ্যাডজেক্টিভ রয়েছে যেগুলো হচ্ছে ল্যাটিন অ্যাডজেক্টিভ বলা হয়, যাদের পেছনে আইও আর রয়েছে, যেমন সিনিয়র, জুনিয়র, সিনিয়র, জুনিয়র, এই নিয়মটা যদি জানতাম তাহলে করতে পারবো। সুপেরিয়র, দেখবে সবই এদের পিছনে আইও আর আছে। আচ্ছা ইনফেরিয়র, আচ্ছা আচ্ছা অ্যান্টেরিয়ার, প্রায়ার, প্রায়ার, আচ্ছা অ্যান্টেরিয়ারও ব্যবহার করতে পারি, অ্যান্টেরিয়ার, ঠিক আছে, পোস্টেরিয়ার, আচ্ছা আমরা ধরো এক্সটেরিয়ার ব্যবহার করতে পারি। তো এই যে যেগুলো রয়েছে অর্থাৎ আইও আর দিয়ে শেষ হচ্ছে, এদের পরে সবসময় মনে রাখতে হয় এদের পরে টু বসে, ঠিক আছে? আর দুটো ইন্ডিয়ান অ্যাডজেক্টিভ আছে, ইন্ডিয়ান, ইন্ডিয়ান অ্যাডজেক্টিভ কি কি রয়েছে? যেমন ধরো এল্ডার এবং প্রেফার, এই এল্ডার এবং প্রেফার বা প্রেফারেবল যাই কিছু বলো, এই দুটোর পরেও কিন্তু টু বসে। তাহলে দেখো এখানে আইও আর রয়েছে সিনিয়র, তারপরে কি বসেছে? টু বসেছে, কোনো সমস্যা নেই। রামের সাথে কম্পেয়ার করা হচ্ছে, রামের সাথে শ্যামকে কম্পেয়ার করা হচ্ছে, কোনো অসুবিধা নেই। রামই সিনিয়র টু শ্যাম, অর্থাৎ শ্যামের থেকে রাম বড়, ঠিক আছে সেই অর্থে। ইন স্কুল, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কিন্তু এখানে এই বাক্যে কিন্তু কোনো ভুল পাচ্ছি না। তাহলে যদি ভুল না থাকে তাহলে আমাদের কি করতে হবে? নো এরার করতে হবে, আমরা কিন্তু নো এরার করতে পারবো। আশা করি বোঝা গেছে, ঠিক আছে? নো এরার, অপশন 3। এই এই রুলটা জানলেই কিন্তু আমরা করতে পারতাম। আচ্ছা এরপরে দেখো ভেরি ভেরি গুড কোয়েশ্চেন। একই রকম ভাবে কোথায় এরার রয়েছে? মে হ্যাভ অ্যান এরার। তোমাদের পড়তে পড়তে যখন তোমরা একটু হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, তখন তোমাদের এগুলো পড়ার দরকার নেই, তোমরা দেখেই বুঝতে পারবে যে কি কোয়েশ্চেন আছে। এবার দেখো সাপোজিং ইফ ইট রেইনস হোয়াট শ্যাল উই ডু। এটা যদি তোমরা একটু রুলসটা জানো তাহলে কিন্তু পারবে যে সাপোজিং এবং ইফ একসাথে বসে না, তাহলে কি বসে? সাপোজিং এর সাথে আমরা দ্যাট ব্যবহার করতে পারি, অথবা অথবা আমরা ইফ, শুধুমাত্র ইফ ব্যবহার করব, সাপোজিং ইফ একসাথে ব্যবহার করতে পারবো না। তাহলে সাপোজিং দ্যাট কিংবা শুধুমাত্র ইফ ব্যবহার করব। যদি আমরা সাপোজিং ইফ কখনো হবে না, তাহলে এইটুকু জানলেই কিন্তু আমাদের হয়ে যেত।
এই কোয়েশ্চেনটা। তাহলে সাপোজিং এবং ইফ, তাহলে ভুল কোথায় রয়েছে? ভুল আছে এইখানটাতে। কোশ্চেন এ ইজ দ্য কারেক্ট, অর্থাৎ যেখানে ভুল থাকবে সেটাই কিন্তু আমাদের পরীক্ষা আনসার হবে, এটা মনে রাখতে হবে। কিন্তু আনসার কিন্তু এটা হবে, ঠিক আছে, যেখানে ভুল থাকবে সাপোজিং ইফ। আশা করছি তোমাদের কোনো মানে এটা অ্যাকচুয়ালি এটাকে বলা হয় হচ্ছে ডক্ট্রিন অফ, মানে এই যে রুলটা সেটাকে বলা হয় হচ্ছে ডক্ট্রিন অফ রিডান্ড্যান্সি, অর্থাৎ কোনো বাক্যে কোনো কিছু রিডান্ড্যান্সি, ঠিক আছে, রিডান REDUNDANCE, অর্থাৎ যদি কোনো কিছু এক্সট্রা থাকে কোনো বাক্যে, এক্সট্রা, অর্থাৎ সাপোজিং এবং ইফ দুটো সুপার ফ্লস হয়ে যাচ্ছে, একসাথে বসে না, ঠিক আছে। তো তাই জন্য এখানটায় যেমন আমি আমি আরেকটা বলতে পারি রিটার্ন ব্যাক। আমরা অনেক সময় বলি যে রিটার্ন ব্যাক, তো রিটার্ন আর ব্যাক কখনো একসাথে বসতে পারে না। রিটার্ন মানেই তো ফিরে আসা, তাহলে আবার ব্যাক ব্যবহার করছি কেন? তাহলে দুটো তো একই মানে সুপার ফ্লস হয়ে যাচ্ছে, অর্থাৎ এই ডক্ট্রিন অফ রিডান্ড্যান্সির মধ্যে পড়ছে। তো এই জন্য আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি না। এই রুলটা জানলেই কিন্তু আমরা করতে পারতাম খুব সহজে। আচ্ছা, তারপরে দেখো ইট ওয়াজ হিম, যদি এই পার্টটা কি রয়েছে একই রকম ভাবে এরার রয়েছে, ইট ওয়াজ হিম। তাহলে আমরা যদি দেখি ইট ওয়াজ হিম এর একটা রুল রয়েছে, যদি ভার্ব, জানতে হবে যে ভার্ব এবং প্রেপোজিশন এরপরে কি বসে, অবজেক্টিভ কেস বসে, অবজেক্টিভ কেস। অর্থাৎ বাংলা যেমন তোমরা বাংলা যেমন কারক পড়েছো, এই কারক পড়েছো, তেমন ইংরাজিতেও কিন্তু একটা কারক রয়েছে, এটা হচ্ছে কর্মকারক, অর্থাৎ কর্মকারক বসে। আর শুধুমাত্র যে বি ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব যাকে বলে এবং কনজাংশন, এদের পরে কি বসে, সাবজেক্টিভ কেস বসে, সাবজেক্টিভ, অর্থাৎ কর্তৃকারক যাকে বলে, কর্তৃ, কর্তৃকারক বসে, ইংরেজিতে তাকে বলে সাবজেক্টিভ কেস। এবার এই বি ভার্ব এবং কনজাংশন, এখানে দেখতে পাচ্ছি আমরা ওয়াজটা হচ্ছে কি বি ভার্ব রয়েছে, তাহলে এখানটায় দেখো হিম রয়েছে, হিমটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ কর্মকারক, কারণ কর্মের ক্ষেত্রে আমরা হিম লিখি, আমরা কর্তার ক্ষেত্রে সবসময় লিখি হচ্ছে হি, তাই না? হি এর কর্ম হচ্ছে, কর্মকারক হচ্ছে হিম এবং কর্তৃকারক হচ্ছে হি। তাহলে বুঝতেই পারছি কোথায় ভুল রয়েছে, ইট ওয়াজ হিমে আমার ভুল রয়েছে। এই রুলটা জানলেই কিন্তু আমরা করতে পারতাম অনায়াসে। আচ্ছা, নেক্সট 43 দেখতে পাচ্ছি যে কেশব, কেশব রয়েছে এখানে, মেইন হচ্ছে কেশব রয়েছে। এবার জাস্ট আমরা সাজিয়ে ফেলবো 43 কোশ্চেন, সাজিয়ে ফেললেই কিন্তু আমাদের আনসার হয়ে যাবে। তাহলে প্রথমে দেখতে হবে যে কোনটা কেশব, কেশবের পরে কি, কেশব সাবজেক্ট, তাহলে এরপরে নিশ্চয়ই একটা ভার্ব আসবে। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে হ্যাড ডিসাইডেড, ঠিক আছে। আচ্ছা, কেশব হ্যাড ডিসাইডেড, এখানে আমাদের রয়েছে কিউ। তো এবার কেশব হ্যাড ডিসাইডেড, প্রথমত কেশব মানে সিদ্ধান্ত বা স্থির স্থির করেছিল, কেশব ডিসাইডেড স্থির করেছিল, কি স্থির করেছিল? এবার আমরা দেখতে পাচ্ছি টু বিল্ড হিজ ওন বোট, ঠিক আছে, টু বিল্ড হিজ ওন বোট, কি ঠিক করেছিল? তার নিজের একটা বোট তৈরি করবে বা নৌকা তৈরি করবে। 9 ইয়ার্স আর্লিয়ার, 9 বছর আগে সে কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল, যেহেতু পাস্টের একটা ইভেন্ট বলছে তার জন্য পাস্ট টেন্সে ব্যবহার করা হয়েছে। তাহলে কেশব হ্যাড ডিসাইডেড টু বিল্ড হিজ ওন বোট 9 ইয়ার্স আর্লিয়ার, ঠিক আছে। এবার তাহলে এরপরে কোনটা আসবে, লেফট ইন অ্যান এরোপ্লেন রিডিং আ সেইলিং ম্যাগাজিন, ঠিক আছে। এই দুটো আমাদের কিন্তু সাজিয়ে ফেলতে হবে। এরপরে দেখো তাহলে 9 ইয়ার্স আর্লিয়ার, এরপরে কি, রিডিং আ সেইলিং ম্যাগাজিন লেফট ইন অ্যান এরোপ্লেন, অর্থাৎ এই যে তারপরে কি করলো সে, মানে ম্যাগাজিন পড়তে পড়তে সে কি করলো, হ্যাঁ সে কিন্তু এরোপ্লেনে করে চলে গেল পরবর্তীকালে, ঠিক আছে। এই ব্যাপারটা আর কি আমাদের হয়ে গেল। তাহলে আমাদের RSQP, RSQP মানে ডি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে যেটা রয়েছে তোমাদের জন্য এটা থাকলো টুডে ইন দ্য কান্ট্রি, এটা তোমরা আশা করি পারবে। তো যদি আমি তোমাদের প্রবলেম হয়, এটা যেহেতু তোমাদের একটু একটু ঘোরানো থাকে, তো তার জন্য আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেমন এটা প্রথমে কি সেন্টেন্স কোনটা হতে পারে, টুডে, আজকালকার দিনে, সাবজেক্ট কে হতে পারে, কেরালা অ্যামং অল, এই যে কেরালা অ্যামং অল, তাহলে কেরালা কে, কেরালা। তাহলে এখানে আমরা বুঝে গেলাম যে কোনটা আমাদের আগে হবে, তাহলে কেরালা হচ্ছে আমাদের কি সেন্টেন্স। আর তাহলে দেখো দুটো, এই দুটো আমরা ডিলিট করে দিলাম, অর্থাৎ এই দুটো হবেই না, অর্থাৎ এই দুটো যেটা রয়েছে দুটো হবেই না এই প্রশ্ন দুটো। তাহলে আমাদের দুটো অপশন এলিমিনেটেড হয়ে গেল। তাহলে কেরালা অ্যামং অল, ঠিক আছে। এবার যদি আমরা দেখি যে অ্যামং অল কি বলতে চাইছে, যে among all in the country বা offers the best connectivity both, ঠিক আছে, in terms of telecom and data analysis, ঠিক আছে। তো এই জায়গাটা আর কি রয়েছে। তাহলে এবার দেখছি যে among all states, তাহলে এখানটায় এই যে স্টেটসটা, এখানটায় all states,
তাহলে স্টেটসটা এখানটায় থাকবে। আচ্ছা, কেরালা অ্যামাং অল স্টেটস, ঠিক আছে। এবার কি হচ্ছে, কি করছে, তারা তারা অফার দেবে, অর্থাৎ আমরা খুব সহজেই কিন্তু দেখতে পাচ্ছি যে এটা কিন্তু তারপরে অফার দিচ্ছে। তাহলে অফার দিচ্ছে মানে কি, তারপরে অবশ্যই তোমাকে কি করতে হবে, অ্যামাং অল, অ্যামাং অল স্টেটস ইন দ্য কান্ট্রি, তাহলে আর এর পরে পি আসতে হবে। তাহলে আমাদের দেখারই দরকার নেই, আর এর পরে পি কিন্তু এখানে চলে এসছে, তাহলে এটা হয়ে যাবে আর পি কিউ এস। অর্থাৎ সমস্ত কান্ট্রির মধ্যে, সমস্ত স্টেটের মধ্যে কেরালা কিন্তু কি করছে, সব থেকে ভালো কানেক্টিভিটি দিচ্ছে। কোন দিক দিয়ে, যে মোবাইল টেলিকমের দিক দিয়েও দেখতে পারি, বা ডেটা অ্যানালিসিস, দু ক্ষেত্রে কিন্তু এরা খুব ভালো একটা কানেক্টিভিটি আমাদেরকে অফার দিচ্ছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইডিয়াম ব্যবহার করা হচ্ছে। ইডিয়াম বলেছে দেখো, আন্ডারলাইন ইডিয়াম ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, অর্থাৎ হি ইজ আ লিটল হার্ড অফ হিয়ারিং। এই যে হার্ড অফ হিয়ারিংটা বলা হয়েছে, যে কানে কম শোনে, তাহলে যে কানে কম শোনে তাকে কি বলবো, এটা আমায় দেখতে হবে। তাহলে কানে কম শোনে তাকে কি, সে হচ্ছে ডিফ, মানে বধির, ঠিক আছে। তো ইনঅডিবল মানে শুনতে পায় না, শোনা যায় না যেটা, সেটা হার্ড অফ হিয়ারিং মানে হচ্ছে ডিফ, ঠিক আছে। তা এটা হচ্ছে আমাদের ইডিয়াম থেকে, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস যে টপিকটা আমি তোমাদেরকে বলেছিলাম, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস থেকে এটা কিন্তু দেয়া হয়েছে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে ইডিয়ামস থেকে কি ধরনের প্রশ্ন করা হয়ে থাকে। আচ্ছা, বুঝছো, দ্য গিভেন চয়েস ইজ আ সিনোনিম, একই আবার সিনোনিম চলে এসছে। তাহলে বুঝতেই পারছি, যেমন ডেফার, ডেফার শব্দটা দেওয়া হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড ডেফার। ডেফার মানে অ্যাকচুয়ালি কি, ডেফার মানে হচ্ছে পোস্টপন করা, অর্থাৎ কোনো কিছুকে পোস্টপন। দেখো পোস্টপন ওয়ার্ডটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম ঘুরে ঘুরে এলো। এক সময় এলো পুট অফ, তাহলে এই ওয়ার্ড গুলো কিন্তু পিএসসি খুব, ডব্লিউপি বোর্ডে কিন্তু খুব ফেভারিট প্রশ্ন। পোস্টপনটা এখান থেকে পোস্টপন এলো। আচ্ছা, এর আগে আমরা যখন পেয়েছিলাম, আমরা দেখেছিলাম যে এই শব্দটা সিজ, এই সিজ শব্দটা ছিল, সেই ঘুরে ফিরে কিন্তু পোস্টপন শব্দটা ঘুরে ঘুরে আসছে। তাহলে এই যে পোস্টপন রিলেটেড যে শব্দগুলো রয়েছে আমাদের খুব ভালো করে কিন্তু পড়ে ফেলতে হবে, কারণ এখান থেকে কিন্তু ডব্লিউবি বোর্ড প্রশ্ন করছে। তাহলে এই ডিফার মানে হচ্ছে কি, পোস্টপন করা, কোনো কিছুকে স্থগিত করে দেওয়া। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পোস্টপন মানে সি, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখো, দেখতে পাচ্ছ যে গ্রিন আইড মনস্টার্স, মানে এখানে দেখো ইডিয়াম বলেছে, এগুলোকে আমি জাস্ট অলরেডি তোমরা এখন শিখে গেছো আশা করি। ইডিয়ামসে দেখো গ্রিন আইড মনস্টার্স কাকে, গ্রিন আইড বলতে কাকে বোঝানো হয়, এই গ্রিন আইড এই শব্দটার আমি ইডিয়াম বের করবো। তাহলে গ্রিন আইড বলতে কাকে বলে, মনে রাখবে গ্রিন আইড মানে হচ্ছে জেলাস, অর্থাৎ যে ঈর্ষা পরায়ণ, কারোর প্রতি ঈর্ষা পরায়ণ। তাই এদিকেও ঈর্ষা পরায়ণ হয় তাকে বলা হয় জেলাস। তাহলে এই জেলাসটা হয়ে যাবে হচ্ছে এই এটা, বা তুমি যদি বলতে পারো জেলাস বা এনভিয়াস। এনভিয়াসও তাই, যে হচ্ছে অন্যের প্রতি দেশ পোষণ করে, ঠিক আছে। এই ওয়ার্ডটা তুমি যদি শেক্সপিয়ারে যদি কেউ পড়ে থাকো, শেক্সপিয়ারে দেখবে ওথেলো, ওথেলোতে কিন্তু এটা কিন্তু বলা হয়েছে, ব্যবহার করা হয়েছে, গ্রিন আইড। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমরা 61, হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ফ্রেইলটি। অপোজিট দেখতে পাচ্ছ, অপোজিট একই রকম ভাবে অপোজিট ওয়ার্ড, অর্থাৎ বিপরীত শব্দ। ফ্রেইলটি বলতে কি বোঝায়, ফ্রেইলটি, ফ্রেইলটি মানে হচ্ছে ভঙ্গুরতা, অর্থাৎ যেটা খুব সহজে ভেঙে যায়, ইজিলি ব্রেকেবল, অর্থাৎ ব্রেকেবল, তাই না। ফ্র্যাজাইলিটি, তোমরা এই ফ্রেইলিটি থেকে ফ্র্যাজাইলিটি পড়তে পারো, ফ্র্যাজাইলিটি যেটা খুব তাড়াতাড়ি ভেঙে যায়। আচ্ছা, ব্রিটলনেস পড়তে পারো, যেটা খুব সহজে ভেঙে যায়, ব্রিটলনেস, ঠিক আছে, এই ধরনের পড়তে পারো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে কোনটা অপোজিট হতে পারে, যেটা খুব শক্ত অর্থাৎ স্ট্রেংথ, যেটা শক্ত, তাই স্ট্রেংথটা আমাদের হয়ে যাবে আনসার, ঠিক আছে। অপোজিট হচ্ছে স্ট্রেংথ। আচ্ছা, ভেহেমেন্স মানে কি, প্রবল আগ্রহ, কোনো কিছুর প্রতি প্রবল আগ্রহ। আমাদের কিন্তু এই শব্দগুলো কিন্তু করে নিতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসবে। ইন্টেন্সিটি মানে হচ্ছে কঠিনতা বা প্রবলতা, কঠিনতা বা কাঠিন্য, এই অর্থে ব্যবহার করতে পারি আমরা। আচ্ছা, এনার্জি, এনার্জি মানে তোমরা তো জানো। তো এই শব্দগুলোকেও কিন্তু আমার করে রাখতো, কারণ পরবর্তীকালে দেখা যেতে পারে যে এই শব্দের মধ্যে থেকে কোনো একটা শব্দ তোমাদেরকে আবার পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এর নেক্সট কোয়েশ্চেন দেখো, 65, at a party he is always in high spirits, যখন হাই স্পিরিটসে কে থাকবে, মনে রাখবে যখনই সে হাই স্পিরিটসে থাকবে তার মানে কি, সে প্রচন্ড উৎফুল্ল থাকবে, এটা তো স্বাভাবিক। স্পিরিট মানে হচ্ছে উৎফুল্ল, তাহলে উৎফুল্ল বলতে কি বোঝাবে, টকেটিভ মানে উৎফুল্ল নয়, তাহলে একমাত্র দেখো চেয়ারফুল ওয়ার্ডটাই কিন্তু আমাদের উৎফুল্ল বোঝানো হচ্ছে, ঠিক আছে। 69, আচ্ছা, কারেক্টলি স্পেলড ওয়ার্ড, তার মানে তিনটে হচ্ছে ইনকারেক্ট থাকবে, ইনকারেক্ট একটা হচ্ছে কারেক্ট থাকবে। তাহলে দেখতে পাচ্ছি কমিটি বানান কি, মনে রাখতে হবে কমিটির ক্ষেত্রে সব ক্ষেত্রেই দুটো দুটো করে, অর্থাৎ ডবল এম ডবল টি ডবল ই, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার।
আচ্ছা 70 দেখো কি বলেছে, আবার সেই প্রপার ওয়ার্ড এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, দ্য সল্ট স্প্রে হ্যাড গ্র্যাজুয়ালি কি করছে, হ্যাড গ্র্যাজুয়ালি, হ্যাঁ ক্ষয়প্রাপ্ত, অর্থাৎ ব্রিজটাকে ভেঙে দিচ্ছে। তা কোনো কিছুকে যদি ভেঙে দেওয়া হয় তাহলে ক্ষয় করা এই অর্থে কোথায় হয়, সেটা হচ্ছে এরোডেড। এরোডেড মানে হচ্ছে কি ক্ষয় করা, অর্থাৎ যে ব্রিজটা ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আর র্যাভেজড মানে হচ্ছে কি বিধ্বস্ত করা, মানে একদম মানে বিধ্বস্ত, বিধ্বস্ত করা। তো র্যাভেজ আমাদের হবে না, স্পয়েল তো হয়ই না, স্পয়েল তো হবেই না। আর ডেমোলিশ মানে ধ্বংস করে দেওয়া, আর র্যাভেজ মানে বিধ্বস্ত করা। তাহলে আস্তে আস্তে যে সল্ট স্প্রিং, অর্থাৎ যে এই যে লবণ, লবণগুলো আস্তে আস্তে কি করছে, ব্রিজটাকে মানে ক্ষইয়ে দিচ্ছে, অর্থাৎ ক্ষয়ে যাচ্ছে ব্রিজটা। আর তার জন্য কি হচ্ছে, ভঙ্গুর হয়ে যাচ্ছে। এই অর্থে ব্যবহার করা হয়েছে। ইরোডেড হচ্ছে কারেক্ট আনসার হয়ে যাবে। আবার দেখতে পাচ্ছ প্রপার ওয়ার্ড, ঠিক আছে, টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দিস মেডিসিনস আর ড্যাশ ফর কিউরিং কোল্ড। তাহলে বুঝতেই পারছো যে মেডিসিন যদি হবে সেটা অবশ্যই কি হবে, কার্যকরী হবে। কারণ এই মেডিসিন গুলো আমাদের ঠান্ডা লাগলে সেই এই মেডিসিন গুলো কিন্তু খুব সহজেই কিওর করতে পারবে। তাহলে আমাদের হয়ে যাবে কি হবে, এফেক্টিভ। এফেক্টিভ হচ্ছে যেটা কার্যকরী, ঠিক আছে। তো প্রপার তো হবে না, কারণ প্রপার ওয়ার্ড হয় না, কারণ এটা কিওরিং বলেছে, মানে আমাদের ঠান্ডা লাগাটাকে কমিয়ে দিতে পারবে। তাহলে সেটা কি অবশ্যই কার্যকরী ওষুধ হতে হবে, তাহলে কিন্তু কখনোই হবে না। এই অর্থে আমরা করতে পারলাম। আচ্ছা এবার দেখো এই কোয়েশ্চেনটা আবার দেখো, রয়েছে একটা এরার কারেকশন। তোমরা এরার দেখতে পাচ্ছ, তো এরার কারেকশন রয়েছে 75 এ। দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম। ভালো করে বোঝো, যখন আমরা এই অ্যালং উইথ টার্মটাকে কোনো বাক্যে পাবো, তখন মনে রাখতে হবে অ্যালং উইথ সবসময় তার আগের যে রয়েছে, অর্থাৎ দ্য ক্যাপ্টেন, এটাকে মেন সাবজেক্ট বানায় এবং একে দেখেই ভার্ব বসে। তাহলে দেখো দ্য ক্যাপ্টেনকে যদি দেখে আমরা ভার্ব করতে হয়, ক্যাপ্টেন কোন পার্সন কোন নাম্বার, আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে কখনোই আর হবে না, এটা আমাদের ইজ হবে। তাহলে কোথায় ভুল ছিল, দেখতে পাচ্ছি এই যে পার্টে ভুল ছিল, যে আর প্র্যাকটিসিং, ঠিক আছে। তো এই রুলটা জানলে কিন্তু আমাদের হতো, ঠিক আছে। আচ্ছা 81 দেখো, হিজ প্রমোশন ইজ অন দ্য কার্ডস। তারপরে দেখো এখানে বলেছে এই যে আন্ডারলাইন ইডিয়া, তারপরে অন দ্য কার্ডস মানে কি, তাসের ঘর, অর্থাৎ সেটা কিন্তু প্রবাবল, সম্ভাবনাময়, অর্থাৎ সেটা কিন্তু এভিডেন্ট কখনো নয়, এটা সম্ভাবনাময়, অর্থাৎ এটা সম্ভাবনাময়, এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা 82 দেখো, ডেমোলিশ অর্থাৎ ধ্বংস করা, ডেমোলিশ মানে ধ্বংস করে দেওয়া, তাহলে চূর্ণ করা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর অপোজিট বলেছে, তাহলে অপোজিট বলতে কি বোঝায়, দেখ অপোজিট মানে কোনটা রয়েছে, বিল্ড, তৈরি করা, যেটা ধ্বংস করে দেবে তার অপোজিটই কি হবে, তৈরি করা না, তো সেই অর্থে ব্যবহার করা হয়েছে। আচ্ছা এরপরে দেখো দেখতে পাচ্ছ যে একটা প্রপার ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, যে এখানটাই কি হবে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে দেওয়া হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন দেওয়া হয়েছে। ইজ ভেরি গুড, অর্থাৎ এই ভেরি গুড এর পরে কি হয়ে যাবে, আমরা জানি গুড এর পরে অ্যাড হবে। এটা জাস্ট আমাদের মুখস্থ রাখলেই হয়ে যাবে। আচ্ছা এরপর আমরা একটু কেপি কনস্টেবলের প্রশ্ন দেখে নিচ্ছি কয়েকটা। তো এখানেও দেখো একই রয়েছে, আমি যেগুলো অলরেডি তোমায় ডাব্লিউবিপি তে করালাম সেগুলো আমি রিপিট করছি না। এখানে দেখো অপোজিট ওয়ার্ড রয়েছে, অপোজিট ওয়ার্ডের দেখো তুমি গ্যালান্ট বলেছে, তো গ্যালান্ট মানে প্রচন্ড সাহসী, ঠিক আছে। তাহলে অপোজিট কি হয়ে যাবে, ভীতু হয়ে যাবে, কাওয়ার্ডলি হবে। আচ্ছা নিয়ারেস্ট মিনিং, অর্থাৎ এই যে নিয়ারেস্ট মিনিং মানে হচ্ছে সিনোনিম, তাহলে এটা আমাদের সিনোনিম হয়ে যাবে। দেখো কনসাস অর্থাৎ সচেতন বলেছে, তাহলে সচেতনের উল্টো অসচেতন, তাহলে আমরা দেখতে পাচ্ছি আনকনসিয়াস। খুবই সহজ ওয়ার্ড, দেখলেই বুঝতে পারছো। তারপরে দেখো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, ঠিক দেখতে পাচ্ছ যে এরকম ভাবে আর কি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। হি ব্রোক ড্যাশ অ্যাট দ্য মিডল অফ দ্য স্পিচ, অর্থাৎ কি করলো সে, ব্রেক অফ, অর্থাৎ সে মিডল অফ দ্য স্পিচের মাঝখানে সে ব্রেক অফ করলো। তাহলে আমরা ব্রেক অফ মানে যদি দেখি, তাহলে ব্রেক অফ মানে যদি একটু জানতে পারতাম তাহলে কিন্তু আমরা এটা করতে পারতাম। ব্রেক অফ মানে কি, ব্রেক অফ মানে হচ্ছে হঠাৎ করে কোনো একটা জায়গায় তুমি শেষ করে দিলে, অর্থাৎ তুমি হঠাৎ করে যেখানে ইতি টানলে, টু এন্ড অ্যাব্রাপ্টলি, অর্থাৎ কোনো কিছু হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় সেটা হচ্ছে ব্রেক অফ। তাহলে ব্রেক অফটা হচ্ছে আনসার। আচ্ছা বলেছে নিয়ারেস্ট অপোজিট ওয়ার্ড, এনথুসিয়াজম অর্থাৎ প্রচন্ড উৎসাহী, উৎসাহী। তাহলে আমরা এর একদম নিয়ারেস্ট অপোজিট ওয়ার্ড কি হতে পারে, যদি সে হয় তাহলে দেখতে পাচ্ছ দেখো চিয়ারফুল মানে আনন্দিত হবে না, স্মাইলিং আনন্দিত হবে না, এনার্জেটিক হবে না। তাহলে অ্যাপাথি মানে হচ্ছে অ্যাপাথেটিক, অর্থাৎ উদাসীন, ঔদাসীন্য যার মধ্যে রয়েছে সে হচ্ছে অ্যাপাথেটিক। তা সেই অর্থে আমরা অবশ্যই অ্যাপাথি ব্যবহার করব।
আচ্ছা, দেখো এই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দেখতে পাচ্ছ আবার একই রকম ভাবে এটা দেওয়া হয়েছে, দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে দেওয়া হয়েছে। তাহলে দেখো দ্য ম্যান রবড অফ সামওয়ান, রবড অফ সামওয়ান। তাহলে দেখো রবড এর পরে অফ হয়। জাস্ট এগুলো আমরা একটু যদি মুখস্থ রাখা যায়, যেগুলো যদি পড়ে নেওয়া যায়, তাহলে খুব সহজেই কিন্তু করা যায়। এর মধ্যে এত কিছু কঠিন কিছু নেই। দেখো আবার দেখতে পাচ্ছ একই রকম ভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, টপিকটা কতটা গুরুত্বপূর্ণ দেখো। হি ওয়াজ রেস্ট্রেন্ট, রেস্ট্রেন্ট এর পরে আমরা যদি দেখে নিই, রেস্ট্রেন্ট কিন্তু ফ্রম হয়, সবসময় মনে রাখবে রেস্ট্রেন্ট ফ্রম। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো নিয়ারেস্ট মিনিং মানে সিনোনিম বলেছে। জাস্ট দেখলেই বুঝতে পারবে, করতে করতে তোমাদের এতটাই অভ্যাসে পরিণত হবে যে জাস্ট প্রশ্নটা দেখারই দরকার নেই যে ওয়ার্ডটা কি বলেছে এটা দেখবো আর এখানে কি বলেছে, সিনোনিম নাকি অ্যান্টোনিম। অ্যাবান্ডান্স, অ্যাবান্ডান্স মানে প্রাচুর্যশীল, অর্থাৎ প্রচুর পরিমাণে রয়েছে। তাহলে দেখো প্রচুর পরিমাণে রয়েছে, এর সিনোনিম কোনটা হতে পারে? প্লেন্টি, প্লেন্টি মানে প্রচুর পরিমাণে রয়েছে। ইনঅ্যাডিকুয়েসি মানে অপর্যাপ্ত, স্কার্সিটিও মানে তাই অপর্যাপ্ত, যেটা নেই কম আছে, আর চোজেন মানেও তাই অপর্যাপ্ত। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। একই রকম ভাবে দেখো আবার রয়েছে, দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, একই ব্যাপার কিন্তু আবার রিপিট করছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। দ্য ট্রানজাকশন ইজ প্রফিটেবল। এই যে প্রফিটেবল এর পরে কোন প্রেপোজিশন বসে? মনে রাখবে প্রফিটেবল এর পরে সবসময় টু বসে। জাস্ট কিন্তু এগুলো মনে রাখলেই হয়ে যাবে, একবার জাস্ট এগুলো পড়া নিয়ে কথা, বারবার রিভিশন 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 রিভিশন, একবার পড়তে হবে, বারবার রিভিশন করতে হবে, ব্যাস সবকিছু মাথা থেকে যাবে। নাম্বার 9 দেখো, ইন্ডিয়া ইজ রিচ ইন। দেখো রিচ এর পরে সবসময় মনে রাখবে যে কোনো মিনারেলস বা কিছু যদি পরিপূর্ণ হয় তাহলে ওটা রিচ ইন হয়। এটাও দেখো আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এই যে টপিকটা প্রেপোজিশন অর্থটা, এটা কিন্তু দেখো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হিসাবে এসছে টপিকটা। প্রতিটা ক্ষেত্রে দেখো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, যার জন্য আমি এগুলো হাইলাইট করে রেখেছি, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হিসেবে এসছে। এন্ড দ্য লাস্ট কোয়েশ্চেন দেখো বলেছে নিয়ারেস্ট মিনিং, একই রকম ভাবে আবার সিনোনিম বলেছে। ঠিক আছে, আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো এবার। স্কেপটিক অর্থাৎ যিনি সন্দিগ্ধ, সন্দিগ্ধ মানে তার স্কেপটিসিজম মানে যে সবসময় সন্দেহে ডুবে থাকে, সবসময় আহ কাউকে সন্দেহ করে সেরকম ভাবে। তাহলে দেখো এখানে বিলিভার অর্থাৎ নিয়ারেস্ট, যদি এটা অ্যান্টোনিম হতো তাহলে বিলিভার হতে পারতো, কিন্তু যেহেতু এখানটাতে সিনোনিম বলেছে, দেখো ক্রেডুলাস মানে বিশ্বাসযোগ্য, এটাও হচ্ছে কি হতো, তাহলে অ্যান্টোনিম হতো। ঠিক আছে, এটাও অ্যান্টোনিম হতে পারতো। যেহেতু এখানটাতে অ্যাগনস্টিক যিনি বলেছেন, অর্থাৎ যার যে হচ্ছে কি একটা সবসময় সন্দেহবাদী। অ্যাগনস্টিক মানে যখন আমি বলবো তখন আমি তোমাদের পড়াবো, তখন দেখবে ওয়ান হু ইজ নট শিওর, নট শিওর মানে কোনো কিছুতে সে নিশ্চিত নয়। অ্যাবাউট গডস এক্সিস্টেন্স মানে অর্থাৎ ঈশ্বর যে রয়েছে কিনা সেই তার এক্সিস্টেন্স নিয়ে যিনি সন্দেহ প্রকাশ করেন তাকে বলে অ্যাগনস্টিক, অর্থাৎ তার মধ্যে কিন্তু একটা সন্দেহ ব্যাপার রয়েছে। তাই সন্দেহ ব্যাপার থাকলে তিনি হয়ে যাবেন স্কেপটিক, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। তো এই তোমাদের ওভারঅল এই কোয়েশ্চেন গুলো ছিল। তাহলে আশা করি তোমরা প্রতিটা টপিক ভালো করে বুঝেছো, কিভাবে প্রশ্নপত্র আসে এবং কি ধরনের প্রশ্নপত্র করা হয়ে থাকে। এবার যদি আশা করি তোমরা যদি এভাবে পড়াশোনা করো তাহলে সবার কিন্তু আহ কোনো ডাউট থাকার কথা নয়। আচ্ছা, এবার যদি আমি ওভারঅলটা তোমাদের ডিসকাস করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর এতক্ষণ তোমরা আমার সাথে রয়েছো এর জন্য অসংখ্য ধন্যবাদ। এবং তার সাথে যদি কারোর এখনো পর্যন্ত কোনো ডাউট থাকে বা যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে বলো। ঠিক আছে, যদি কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে, কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে, যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা আবার আমাকে জিজ্ঞেস করো, আমি আবার তোমাদের উত্তর দেবো। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমাদের যদি কোয়ারিজ থাকে অবশ্যই বলো, না হলে আমি স্যারকে কলটা ট্রান্সফার করবো। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ ভাই, এতক্ষণ তোমরা থেকেছো আমার সাথে, আমাদের সাথে অনেকটাই খুব অনেক তোমার সবাইকে খুব ধন্যবাদ যে এতক্ষণ ধরে তোমরা শুনেছো মন দিয়ে, এটা খুব গুরুত্বপূর্ণ। সিলেবাস কমপ্লিট হবে তোমাদের পরীক্ষার আগে, ঠিক আমি সিলেবাস কমপ্লিট করে দেবো এবং তোমরা সেদিকে চিন্তা করো না, ঠিক আছে, সেদিকে কোনো অসুবিধা নেই। আচ্ছা, কোথাও যদি কোনো ভুল বা ইয়ে থাকে, কোথাও যদি কোনো ডাউট থাকে বা কিছু থাকে সেগুলো অবশ্যই বলো। হ্যাঁ অবশ্যই, পিডিএফ টিডিএফ সবই দেওয়া হবে। ঠিক আছে, পিডিএফ দেওয়া হবে বা এগুলো স্যার আছেন সেগুলো তোমাদের সব বলে দেবেন কিভাবে তুমি পাবে।
তোমরা জাস্ট কোনো ডাউট থাকলে বলো, যদি কোনো না বুঝতে পারো কোনো কিছু সেটাও তোমরা বলতে পারো। বাহ, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আমি স্যারকে বলছি। স্যার তাহলে তোমাদের স্যারের কাছে আমি ক্লাসটাই করছি। স্যার আপনি আছেন? হ্যাঁ, অ্যান্টনি, অ্যান্টনি, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো হ্যাঁ, মাচ। হ্যাঁ স্যার। তোমাদের সবার কাছে একটু রিকোয়েস্ট রইলো যে আমি গ্রুপটা ওপেন করে দিচ্ছি, তোমরা একটু ফিডব্যাক শেয়ার করো প্লিজ। স্যার তো 1.5 ঘন্টা পুরো টানা ক্লাস নিলেন, একদম 1.5 ঘন্টা। তো সেটা তোমাদের কেমন লাগলো? আমি চাই যে 5 জন ফিডব্যাক শেয়ার করো, এমন না যে সবাইকে করতে হবে, কিন্তু প্লিজ ক্লাসের মধ্যে মানে গ্রুপের মধ্যে লিখবে না দারুন স্যার, থ্যাংক ইউ স্যার, পিডিএফ দিন, ভালো লেগেছে, এরকম না। আমি চাই 2-3টে সেন্টেন্সে লেখো, অ্যাটলিস্ট একটা সেন্টেন্সে লেখো যে কেন ভালো লেগেছে বা কি। আমি চাই এটা কি, সবাই লিখবে না প্লিজ, আমি আবারও বলছি, যার সময়ের দাম আছে সে একদমই লিখবে না, যার সময়ের দাম আছে লিখবে না। দারুণ, খুব ভালো, থ্যাংক ইউ, এরকম টাইপের কোনো মেসেজ লিখবে না প্লিজ। অন্তত বাংলাটা বোঝার চেষ্টা করো। আমি তো সবাইকে বলছি যে লিখো না, তুমি ফিডব্যাক লিখো না, আমি 2 মিনিট পর বন্ধ করে দেবো অটোমেটিক। কিন্তু তোমরা 5 জন ফিডব্যাক দাও, 5 জন, বেশি দরকার নেই। অ্যাটলিস্ট একটা দুটো সেন্টেন্স লেখো, যে 1.5 ঘন্টার পরিশ্রমকে আমরা একটা দুটো সেন্টেন্স দিয়ে অন্তত তার গুরুদক্ষিণা দিতে পারি না। আমি এইটুকু জানতে চাইছি যে 1.5 ঘন্টা স্যার ক্লাস নিলেন, এত কিছু তো আমরা সেটা অন্তত একটা দুটো সেন্টেন্সে জানতে চাই, এটুকু বলতে চাইছি, আর কিছু না। সবাই লিখো না, সবাই দরকার নেই যে খুব ভালো, থ্যাংক ইউ, ভালো লেগেছে, বুঝতে পেরেছি, এরকম না। অ্যাটলিস্ট একটা দুটো সেন্টেন্স, যে যেখান থেকে আর যেটা বললাম আমি জানিয়েছি যে অবশ্যই এসআই মানে আমাদের যেটা WBPSI বেরিয়েছে, ফর্ম ফিল আপ চলছে, তারও কিন্তু কভার হবে, অর্থাৎ ইংলিশ বাংলা বোথ ডেসক্রিপটিভ এই কোর্সের মধ্যে থাকবে। যেহেতু সময় খুব কম, সেক্ষেত্রে আমাদের কিন্তু সবকিছুটা সময় হয়নি এর মধ্যে। ইভেন আমরা বাংলা ডেসক্রিপটিভ এই 5 দিনের মধ্যে অ্যারেঞ্জ করতে পারিনি, তো সেগুলো আসবে, আলাদা আলাদা করে আসবে। আমার 1 মিনিটের মধ্যে এটাকে বন্ধ করে দেবো, তারপর তোমাদেরকে আমি কোড শেয়ার করে দেবো। আর 1 মিনিট আমরা টাইম নেবো, নিয়ে কোডটা শেয়ার করে দেবো। ঠিক এরকম যে হ্যাঁ, অ্যাটলিস্ট একটা দুটো সেন্টেন্সে যারা লিখছো, যেটা লিখো না খুব ভালো স্যার, থ্যাংক ইউ স্যার, এগুলো দিয়ে কিছু বোঝা যায় না। থ্যাংক ইউ সবাইকে। মানে আমি যেটা একদম প্রথম গতকালও বলেছিলাম ইংলিশ ক্লাস নিয়ে, আজও ক্লাসের শুরুতে বললাম যে সেই অ্যাজাম্পশনটা কতটা মিললো, এটাই হচ্ছে আমার জানার, আর কিছু না। যে বললাম সেটা কতটা কি ট্রুথফুল হলো, তোমরা কি শিখতে পারলে, কারণ 1.5 ঘন্টার ক্লাসে এমন নয় যে আমরা সবকিছু শিখিয়ে দিতে পারবো, কিন্তু অ্যাটলিস্ট তুমি এই কনফিডেন্স পেলে কিনা দেখো যে হ্যাঁ আগামী দিনে আমি পারবো, আমার দ্বারা সম্ভব, চাকরিটা আমিও পেতে পারি, এইটুকু জানতে চাইছি, আর কিছু না। স্যার স্ক্রিনটা বন্ধ করবো স্যার, বা একটু শেয়ার বন্ধ করবো স্যার? হ্যাঁ স্যার, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। স্ক্রিনটা আমি তাহলে কোডটা শেয়ার করে দিচ্ছি। কোডের ক্ষেত্রে আশা করি আর কারোর নতুন করে কিছু বলার নেই, তাই না? তো সেক্ষেত্রে কোডের ব্যাপারটা ঠিক এইরকমই, যেরকমটা দেওয়া ছিল তোমরা দেখো, যে গতকালও বোধহয় সম্ভবত তোমাদের কাছে 1:30টার মধ্যে পৌঁছে গেছিল। একটু জানাও তো যে গতকাল সবাই ইয়ে পেয়েছিলে, রেকর্ডিং ভিডিও বা পিডিএফ নোটস পেয়েছিলে? একবার হ্যাঁ না জানাও তো, একটু যদি জানাও আমাকে। পেয়েছিলে, তার মানে পাওয়া যায়। যারা ঠিকঠাক ভাবে কোড পাঠাচ্ছ তারা তারা পাবে। কারণ দেখো, হতে পারে আমার সঙ্গে তোমার সম্পর্ক থাকতে পারে, কাউকে আমার পছন্দ না হতে পারে, কিন্তু সফটওয়্যার এটা বোঝে না। ও যদি সঠিক কোড পায়, ও তোমাকে রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস পাঠাবেই। তাই তুমি যদি ঠিক টাইমে, ধরো কেউ ধরে নাও 11টার সময় পাঠিয়েছে, তাহলে তার, আমি তো বারবার জানিয়েছি যে 10:30টার মধ্যে তোমাকে পাঠাতে হবে, আজও বলছি 10:30টার মধ্যে পাঠিয়ে দেবে। কোডটাকে লিখবে, স্ক্যান করবে না, এটা বারবার বলার পরও এখনো বেশ কিছু ছেলে মেয়ে তোমরা কিন্তু সেই রেকর্ডিং মানে
তোমার কোডটাকে স্ক্যান করছো বা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিচ্ছ, এটা করো না। এটা করলে তোমার কাছে যাবে না। ঠিক আছে, আমি কোডটা শেয়ার করছি, দেখো। আশা করি সবাই দেখতে পাচ্ছ, তাই তো? আশা করি সবার কাছে ভিজিবল। হ্যাঁ, তো যেটা বলার সেই একই কথা বলছি, আবারও বলছি যে কোড শুধুমাত্র হোয়াটসঅ্যাপে টাইপ করে লিখে পাঠাবে। টাইপ করে লিখে পাঠাবে, স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, তাহলে তোমার কাছে যাবে না, এই পরিশ্রম বৃথা হয়ে যাবে। সিক্রেট কোড হোয়াটসঅ্যাপ করতে হবে, টেক্সট করবে না। গতকালও টেক্সট করেছো, গতকালও বারবার বলছি, তারপরও বা অন্যান্য নাম্বারে মেসেজ করছো, যে নাম্বার থেকে রেগুলার গ্রুপে মেসেজ করা হয়, তোমাদেরকে লিংক পাঠানো হয়, সেই নাম্বারে কোড পাঠিয়ে দিচ্ছ, তাহলে তোমার কাছে যাবে না। এই কথাটা তুমি জানি না কবে বুঝতে পারবে। নেক্সট যেটা বলা, শুধুমাত্র নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, নিচে নাম্বার দেওয়া আছে, কোড আছে, আমি যাচ্ছি সেই নাম্বারে। আর সিক্রেট কোড, সিক্রেট মানে কিন্তু গোপন, যা একবার তোমাদের কাছে পাবলিশ করা হয়ে যাচ্ছে তা কিন্তু আর সিক্রেট থাকলো না, গোপন থাকলো না। তাই প্রতিদিন নতুন কোড আসবে। আমি একদম শুরুতে জানিয়েছিলাম যে গতকাল যারা মানে গতকাল বা তার আগের দিন বা তার আগের দিনের রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস যারা পাওনি, বারবার জানিয়েছিলে স্যার আমার এই কাজ রয়েছে এই কাজ রয়েছে, তো তাদের জন্য বলে রাখছি, আগামী কালকের ক্লাসে একটা মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। এই মাস্টার সিক্রেট কোড দিয়ে কি হবে না, এই মাস্টার সিক্রেট কোড দিয়ে বিগত 5 দিনের যত রেকর্ডিং ভিডিও এবং পিডিএফ নোটস হয়েছে সবগুলো একসঙ্গে পাবে। আমি আবার রিপিট করছি যে আগামীকালকের ক্লাসে একটা মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। ধরো দেখা গেল এই 4 দিনের মধ্যে তুমি 2 দিন পেয়েছো, 2 দিন পাওনি, কেউ 3 দিন পেয়েছো, 1 দিন পাওনি, ঠিক আছে, কেউ বা সবগুলো পেয়েছো কিন্তু ওই একদিন একদিন করে। আগামীকাল যেটা পাঠানো হবে সেটা কি হবে, সমস্ত রেকর্ডিং ভিডিওর লিঙ্ক গুলো একসঙ্গে থাকবে, একটা মেসেজের মধ্যে থাকবে, পিডিএফ নোটস গুলো একসঙ্গে থাকবে, যেখান থেকে তুমি একবারে পুরোটা পেয়ে যাবে। তাই আগামীকালকের ক্লাসটা মিস করবে না। আগামীকাল একটা মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে, অর্থাৎ তুমি গতকাল ক্লাস করেছিলে কি করনি সেটাও আমি আর জানতে যাচ্ছি না। গতকাল ধরো তুমি রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস পাওনি, তাও তোমার কাছে গতকাল বা তার আগের সমস্ত রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস পৌঁছে যাবে। কি করতে হবে তোমাকে, আগামীকালকের ক্লাসে ঠিক এইরকম আমি একটা মাস্টার সিক্রেট কোড শেয়ার করব, যেটার সাহায্যে তুমি সমস্ত কিছু রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস পেয়ে যাবে। এই জায়গাটা একটু বোঝা গেছে কিনা আমাকে একটু জানাও, তারপর আমি সিক্রেট করে চলে আসছি আজকে। তারপর এই জায়গাটা বোঝা গেছে কিনা আমাকে একটু জানাও। সবাই বুঝতে পেরেছো? একদম ক্লিয়ার, তাই তো? চলো, তাহলে আজকে সিক্রেট কোডে যাওয়ার পর আমি আজকের ক্লাসটা শেষ করব। আগামীকাল অঙ্কের ক্লাস থাকবে, আমি নিজে থাকবো। আগামীকালকের ক্লাস কেউ মিস করবে না। আগামীকালকের ক্লাসে সম্পূর্ণ ডিটেলসে বলা হবে কিভাবে কি হবে, রুটিন কি হবে, কোন কোন স্যার বা ম্যাডাম ক্লাস নিচ্ছেন, কবে কি ক্লাস হবে, কিভাবে হবে, রেকর্ডিং ভিডিও পিডিএফ নোট সেখানে কিভাবে পাওয়া যাবে। এইভাবে পাওয়া যাবে না, মানে এখন যেভাবে হচ্ছে এইভাবে কিন্তু হবে না। এখন আমাদের যেমন পুরো মাইক দেখো মিউট করা রয়েছে, সবার কেউ কথা বলতে পারছো না, কিন্তু এটা থাকবে না। কিভাবে হবে আগামীকাল আমি এই নিয়ে বিস্তারিত কথা বলবো। আমি আজকের সিক্রেট কোডে চলে আসছি। দুটো জিনিস দেখবে, সিক্রেট কোড প্লাস মোবাইল নাম্বার। যদিও আবারও বলছি, তোমাদের সুবিধার্থে মোবাইল নাম্বার পাল্টায়নি, মোবাইল নাম্বার যা আছে সেম আছে। সিক্রেট কোডটা শুধু এটা, পুলিশ মাই ড্রিম, এটাকে টাইপ করে লিখে পাঠাবে। কেউ স্ক্যান করে বা ছবি তুলে পাঠাবে না, তাহলে তোমার কাছে যাবে না। কেউ ছবি তুলে বা স্ক্যান করে পাঠাবে না, তাহলে তোমার কাছে যাবে না। শুধুমাত্র টাইপ করবে পুলিশ মাই ড্রিম, এটুকু টাইপ করবে শুধু। 10:30টার মধ্যে পাঠাবে, 10:30টার পর আসলে কিন্তু আর তোমারটা নেওয়া হবে না। অর্থাৎ ধরে নিলাম আমি 10:35 গিয়ে সফটওয়্যারটাকে সেট করে দিলাম, আমি যে মুহূর্তে সেট করবো আমি 10:30টার পর পরই আমি ওটাকে সেট করব। 10:30টা পর্যন্ত তোমাদের কাছে টাইম থাকলো, 10:30টার পর যদি কেউ পাঠাও সেক্ষেত্রে কিন্তু আমার আর কোনো দায়বদ্ধতা থাকবে না। অর্থাৎ এখনো প্রায় 50 মিনিট টাইম রয়েছে। আশা করি 3টে ওয়ার্ড পাঠাতে তোমার 50 মিনিট নিশ্চয়ই লাগবে না। 9330372977 এই নাম্বারে তুমি শুধুমাত্র হোয়াটসঅ্যাপে টাইপ করে পাঠাবে পুলিশ মাই ড্রিম, পুলিশ মাই ড্রিম, শুধু এটুকু হোয়াটসঅ্যাপে টাইপ করে পাঠাবে। অন্য কোনো কিছু লিখবে না, অন্য কোনো কিছু পাঠাবে না, কোনো মেসেজ করবে না, শুধু এইটুকু বাদ দিয়ে।
এটা গতকালও বলেছিলাম। কেন বলছি যে এটা বুঝতে পারছো যে আমি যখন হোয়াটসঅ্যাপে এটা শেয়ার করছি তখনও প্রায় 222 জন মতো স্টুডেন্ট রয়েছে। তাহলে একটা নাম্বারের উপর কয়েক সেকেন্ডের মধ্যে এতগুলো মেসেজ যাবে। তো সবার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আননেসেসারি মেসেজ করবে না, একাধিক মেসেজ করবে না। তুমি রাম শ্যাম যদু মধু কিচ্ছু লিখতে যাবে না, শুধু এইটুকুই লিখবে, পুলিশ মাই ড্রিম। আর কিচ্ছু লিখবে না। তোমার কাছে যথাসময় 12টা, 12:30, 1টা, 1:30 তোমার কাছে রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস পৌঁছাবেই, তবে আমি ঘুমাতে যাব। তার আগে আমি ঘুমাতে যাব। আশা করি সবার ক্ষেত্রে ক্লিয়ার, কারো কোথাও আর কোনো কোশ্চেন নেই। ঠিক আছে, আগামীকালকের ক্লাস কেউ মিস করবে না। আগামীকালকের ক্লাসের গুরুত্ব আমি যদি বলি তাহলে দু রকমের। প্রথমত, বিগত সমস্ত রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস পেতে পারো, তার একটা সুযোগ রয়েছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে আগামীকাল তো আমাদের 5 দিনের সেশন শেষ হচ্ছে, কিন্তু তারপর কি হবে, কিভাবে ক্লাস হবে, কিভাবে পাবে, সেগুলো আমি আগামীকালকের ক্লাসে বিস্তারিত কথা বলবো। রুটিন কি হবে, কোন স্যার বা ম্যাডাম ক্লাস নিচ্ছেন, ক্লাসের টাইম কি হবে, সমস্ত কিছু। কালকে রেকর্ডিং ভিডিও পাইনি, পিডিএফ পাইনি, আমার আর কিছু বলার নেই ভাই। তোমার জন্য শুভকামনা রইলো। জিমি শেখ, বললাম যে আমি তোমার জন্য যোগ্য ব্যক্তি না। এতক্ষণ এই যে এতক্ষণ ধরে বকলাম, বকার পর বুঝতে পারলাম যে তুমি মানে মানুষের থেকেও অনেক উঁচু দরে, যেখানে তুমি মানুষের কথা বোঝো না। ঠিক আছে, আমি আর তোমাকে বোঝাতে পারলাম না আমি তোমার জন্য যোগ্য ব্যক্তি নই। তো আগামীকাল ক্লাস কেউ মিস করবে না। আগামীকাল যেহেতু তোমরা দেখেছো গ্রুপে কোনো কিছু শেয়ার করে না, গ্রুপে কি শেয়ার করা হয়, ক্লাসের লিঙ্ক শেয়ার করা হচ্ছে। তবে আরো কিছু গুরুত্বপূর্ণ আসবে, কারণ দেখবে আগামীকালকে ক্লাসের পর অনেকে বেরিয়ে যাবে। আমি শুধুমাত্র ফেসবুক গ্রুপের লিঙ্ক শেয়ার করেছি। একটু জানাও তো যে এখানে ফেসবুক গ্রুপে কারা কারা আছো, আর সত্যিকারে তুমি বেনিফিট পাচ্ছ কিনা। ফেসবুক গ্রুপে কারা কারা আছো, আর ফেসবুক গ্রুপ থেকে সত্যি তুমি কিছু পাচ্ছ, ফেসবুক গ্রুপ থেকে সত্যি কি কিছু পাচ্ছ, একটু জানিও যে কেউ আছে এখানে, বা ফেসবুক গ্রুপ থেকে সত্যি কিছু কি পাচ্ছ। যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে আগামী দিনে তোমার জন্য আরো বেশ কিছু সারপ্রাইজ ওয়েট করছে। আরো বেশ কিছু সারপ্রাইজ, মানে সেটা কেমন টাইপের আমি যদি একটু হিন্টস দিই, মক টেস্টের সুবিধা পাবে। মক টেস্টের আনলিমিটেড মক টেস্টের সুবিধা পাবে। ঠিক আছে, যেটা আমি আগামীকালকে পর জানাবো, আরো 2 দিন পর। কারণ গ্রুপে অনেক মহামানব রয়েছে, তারা তখন দেখবার থাকবে না। তো তারপর আমি এগুলো জানাবো। তো ফেসবুক গ্রুপ বা আদার্স কিছু যা কিছু আছে আমরা সবকিছু জানিয়ে দেবো। ইভেন এই ক্লাস যে বললাম 5 দিনের পর হবে, তো তারও আবার 2 রকমের ভাগ আছে। সেই ক্লাসগুলো কি করে পাবে, ইউটিউবে বিভিন্ন ক্লাস হয়, সেগুলো বা কোথা থেকে পাবে, আমি সমস্ত কিছু বিস্তারিত জানিয়ে দেবো, সমস্ত কিছু। ঠিক আছে, তার জন্য একটু ওয়েট করতে হবে, আর গ্রুপটাকে থাকতে হবে। গ্রুপ ছেড়ে বেরিয়ে গেলে আর কোনো কিছু করার নেই আমার কাছে। গ্রুপ ছেড়ে বেরিয়ে গেলে আমার কিছু করার নেই। আমি আবারও বলছি, যে নাম্বারগুলো থেকে রেগুলার তোমার কাছে মেসেজ যায়, সেখানে ফোন করলে তুমি আমার এই ভাঙা ভাঙা গলাটাই পাবে। ঠিক আছে, অন্য কারোর দেখবে মিষ্টি গলা শুনতে পাচ্ছ না, কারণ আমার এরকম কোনো ব্যাকআপ টিম নেই। আর যার জন্য এরকম কখনো হয় না যে আমি তোমাকে কোনো রকম কোনো পার্সোনাল মেসেজ করছি, কোনো প্রমোশনাল মেসেজ করছি, ফোন করে কোনো কিছু বলছি, কখনো পাবে না আমার দিক থেকে, কখনো কোনো এরকম কিছু পাবে না। তা যা কিছু ইনিশিয়েটিভ তোমার দিকেও কিন্তু ততটাই থাকতে হবে, আদারওয়াইজ তুমি আমার দিক থেকে বা এখান থেকে কোনো বেনিফিট পাবে না। আমি সর্বদা বিশ্বাস করি এটাতে, যে শুধুমাত্র দরকার যদি আমার হয় তাহলে তা ট্রুথফুল হবে না। আবার উল্টোটা, দরকার যদি শুধুমাত্র তোমার হয়, আমার দরকার নেই, তাহলেও তা ট্রুথফুল হবে না। দরকার যখন উভয় পক্ষের, তখন তা কিন্তু বলতে পারো যে খাঁটি, এবং তা কিন্তু সত্যিকারে কিছু একটা কাজে লাগবে, সেখান থেকে কিছু অ্যাচিভ করা সম্ভব। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে গ্রুপটা থাকো, দেখো বুঝতে পারবে। ফেসবুকে এত ইনফরমেশন যায়, যারা রয়েছে তারা দেখতে পাচ্ছ, যারা রয়েছে তারা দেখতে পাচ্ছ যে ফেসবুকে এত ইনফরমেশন যায়, সমস্ত কিছু বিস্তারিত, যে কবে কিসের ফর্ম ফিল আপ রয়েছে, কি রয়েছে। সিমন দাস, কিসের অসুবিধা তো ভাই তোমার, ইনস্টাগ্রামে ফলোয়ার কমে গেছে?
তোমার নামটা আমি লিখে রাখছি, গ্রুপে তুমি আজকেই লাস্ট, এরপর আর তুমি গ্রুপে থাকতে পারবে না। আমি তোমাকে অন রেকর্ড, দেখো এখন রেকর্ড হচ্ছে, আমি তোমাকে ব্লক করব। আমি আগেও জানিয়েছিলাম যে সেলিব্রিটি বাদ দিয়ে কেউ প্রমোশনাল কোনো কিছু পাঠাবে না। তুমি যদি সেলিব্রিটি হও তাহলে পাঠিও। সেলিব্রিটি কি তুমি? সিমন দাস, তোমার কোড দিয়ে কি হবে ভাই? ওটাই প্রথম একটা ইংলিশ ওয়ার্ড শিখেছিলে না, SORRY, ওই একটা ওয়ার্ড ইংলিশে শিখেছিলে, ব্যাস। ইংলিশে এই কটা ওয়ার্ডই শিখেছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি ভাই। আমি জানি ভাই তুমি খুব চালাক, তুমি অনেক কিছু জানো, কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে বাকিরা সবাই ঘাস খায়। যাই হোক,